হ্যালো এভরিওয়ান, এবার শুনতে পাচ্ছ কিনা আমাকে? এবার শোনা যাচ্ছে কিনা আমাকে? সুরমা আক্তার, আমাকে কি এবার শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে জানাও। সুরমা আক্তার পাশাপাশি, আচ্ছা সুরমা আক্তার এবার আমাকে জানাও যে তুমি শুনতে পাচ্ছ কিনা, তুমি শুনতে পাচ্ছ কিনা। রেদওয়ান করিম, সাউন্ড প্রবলেম, হ্যাঁ আমি এই জন্যই দেখলাম যে আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে। পাখি খাতুন, ওয়ালাইকুম আসসালাম, আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা? সাউন্ড নাই। আচ্ছা সুরমা আক্তার, আচ্ছা সাইদা রাবেয়া বলছে, ও বলছে সাউন্ড প্রবলেম। এখন কি সাউন্ড প্রবলেম আছে? রাবেয়া, রাবেয়া সাউন্ড প্রবলেম কি এখনো আছে নাকি নাই? শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও জলদি। ফেসবুকে যারা জয়েন করেছে তারা একটু জলদি জানাও, হ্যাঁ তারা একটু আমাকে জলদি জানাও, তাহলে আমার ক্লাসটা তাড়াতাড়ি স্টার্ট করতে সুবিধা হবে। আচ্ছা রাইসা বলছে, আচ্ছা সবাই এখনো বলছে। পাখি খাতুন, ওয়ালাইকুম আসসালাম, ওকে আচ্ছা সবাইকে আমাকে দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে ফেসবুকে, আর যারা যারা ফেসবুকে সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা রাজা, রাজা আমাকে অ্যাপ থেকে দেখছো। রাজা কেমন আছো? রাজা, রাজা কোথা থেকে জয়েন করেছো? রাজা সাহা কোথা থেকে জয়েন করেছো? রাজা তুমি ক্লাস ডিসকাশনে একটু জানাও যে তুমি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা যারা অ্যাপে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম নিশা তাসনিম, সিরাদিতুল মুনতাহা, তুমি তো আমাদের পেইড ব্যাচের। আজকে কিন্তু এটা ফ্রি ক্লাস, এটা যারা যারা আমাদের পেইড ব্যাচে নাই তারাও কিন্তু করতে পারবে। তোমার যে কোনো বন্ধুই আছে কিন্তু এই ক্লাসটা করতে পারবে। তো যাদের ফেসবুকে কোনো বন্ধু আছে তাদেরকে মেনশন করে দাও, এবং যারা যারা অ্যাপে এক্সপিরিয়েন্স নিতে চাও ক্লাসের, যে আসলে ভর্তি হওনি কিন্তু ক্লাসটা কেমন সেটা এক্সপিরিয়েন্স যদি নিতে চাও তাহলে অ্যাপে জয়েন করে ফেলতে পারো। অ্যাপে কিন্তু ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। ইসরাত জাহান লামিয়া, হ্যালো ইসরাত। রাজা হচ্ছে টাঙ্গাইল থেকে। আরিয়ান খান হচ্ছে হ্যালো হাই। তাসফিয়া হাই। জিশান জয়েন করেছে। সুপ্তি জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর পুষ্পিতা ধর জয়েন করেছে। লাবিব জয়েন করেছে, আর রাইসা জয়েন করেছে। আচ্ছা ফেসবুকে কারা জয়েন করেছে তারাও একটু জানাও। তানহাইয়া জয়েন করেছে, সাথে অভিজিৎ দেব। তুর্য জয়েন করেছে, হ্যালো তুর্য। টাঙ্গাইল থেকে রাজা জয়েন করেছে। কারা কোথা থেকে জয়েন করেছে একটু সবাই তাড়াতাড়ি, আমরা 2 মিনিট একটু কথোপকথন শুরু করে তারপর হচ্ছে মানে তোমরা কেমন আছো, কোথা থেকে জয়েন করেছে এটা জানার পরে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আহনাফ জয়েন করেছে রংপুর থেকে, ভেরি গুড, ওকে। আহনাফ জয়েন করেছে রংপুর থেকে। পুষ্পিতা ধর, হ্যালো। আচ্ছা তারপর হচ্ছে লালমনিরহাট থেকে জয়েন করেছে। মুন্সিগঞ্জ থেকে জয়েন করেছে রাইসা। রাইসা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে জয়েন করেছে। রেজওয়ান হাই। নুসরাত হ্যালো। ফেনী থেকে জয়েন করেছে মালিহা, মালিহা খাতুন। ফেনী খুবই কাছের একটা জায়গা আমার, বলবো না কেন কারণ খুবই কাছের, একটু বুঝে নাও। ময়মনসিংহ থেকে অনেকে জয়েন করেছে। চাঁদপুর থেকে রাইসা। তারপর হচ্ছে ঢাকা থেকে জান্নাতুল জয়েন করেছে। জামান জয়েন করেছে। কিশোরগঞ্জ থেকে, নোয়াখালী থেকে ওয়াজিহা। সুমায়া পিরোজপুর থেকে ইসরাতও জয়েন করেছে, বা দুজনেই পিরোজপুর থেকে জয়েন করেছে। নুসরাত সিলেট থেকে, রাজশাহী থেকে। আয়শা সিদ্দিক, ভেরি গুড, ওকে। তার মানে অনেকে আমরা জয়েন করে ফেলেছি। সবাই আমাদের নামটা এন্ট্রি করে নিব, যারা 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 আজকে নতুন এবং হচ্ছে যারা আমরা পেইড ব্যাচে নাই। একটু কষ্ট করে বন্ধুদেরকে ফোন করে জানিয়ে দাও যে ক্লাসটা ফ্রি হচ্ছে, ক্লাসটায় যেন জয়েন করে। মোটামুটি একটা কিন্তু পুরো ক্লাসের একটা মোটামুটি ম্যাক্সিমাম টপিকই আমরা কভার করার চেষ্টা করব, এবং রিভাইজ হয়ে যাবে। প্রথম চ্যাপ্টারটা মোটামুটি রিভাইজ হয়ে যাবে। আচ্ছা কলাপাড়া থেকে জয়েন করেছে। ময়মনসিংহ থেকে লুৎফর জয়েন করেছে, অনেকে ময়মনসিংহ। নোয়াখালী থেকে যেমন বাহার উদ্দিন জয়েন করেছে। কুমিল্লা থেকে জাবের। চলো
অনেকে আমরা সবার নাম নেওয়া যাবে না, একটু দুঃখিত। আমরা চলো আমার নামটা বলি। আজকে আমরা কি পড়বো বলেছিলাম? প্যাটার্ন পড়বো। প্যাটার্ন হচ্ছে তোমাদের ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টারটা। তাহলে চলো আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, ফেসবুকে যারা জয়েন করেছি তারা একটু, আমি ফেসবুকে শুনতে পাচ্ছি কিনা এটা একটু চেক করে দেখতে চাই। হ্যাঁ, সেটা আমি একটু চেক করে দেখতে চাই। সবাই একটু সময় দাও। হ্যাঁ, ঢাকা থেকে, আচ্ছা শুনতে পাচ্ছে। যেমন আমাকে একজন বললো ময়মনসিংহ থেকে, সে শুনতে পাচ্ছে। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দেই। ওকে, গাজীপুর থেকে মামুন জয়েন করেছে, আবিদ জয়েন করেছে ময়মনসিংহ থেকে, কবিতা জয়েন করেছে ফেসবুকে ঢাকা থেকে। কবিতা, সবাইকে একটু মেনশন করে দাও। মাসুমা গাজীপুর থেকে, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তহিদুল রাজশাহী থেকে। ওকে, চলো আমরা এবার শুরু করি। আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আজকে পড়াবো কী কী সেটারও একটা ওভারভিউ দিয়ে নিই। তো আজকে কী কী পড়াবো, প্যাটার্ন কি, প্যাটার্ন কত ধরনের, রিয়েল লাইফে কিভাবে প্যাটার্ন আমাদের সাথে জড়িত, ছোট্টখাটো একটু ব্যাখ্যা দিব। তারপরে আমরা দেখব যে একটা প্যাটার্ন, হ্যাঁ, সেটা মৌলিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে, যৌগিক জোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে প্যাটার্ন ফলো করে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে প্যাটার্ন ফলো করে, সংখ্যার ক্ষেত্রে কিভাবে প্যাটার্ন ফলো করে, জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে কিভাবে প্যাটার্ন ফলো করে, সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব হচ্ছে ফিবোনাচি স্পেশাল পাস্কেলের একটা ছোট্ট একটা আমরা বার দেখব। বারের মাধ্যমে কিভাবে পাস্কেলের একটা, যে তোমাদের বইতে দেওয়া আছে, সেটার একটা ব্যাখ্যা করব, সেটার সাথে ফিবোনাচি কিভাবে জড়িত সেটা আমরা জানব। তারপর হচ্ছে আমরা যে প্যাটার্নগুলো পড়বো, সেই প্যাটার্নগুলো, সেগুলোকে যদি ধারা হিসেবে ধরি, সে ধারা কিভাবে তৈরি হয়, ধারার প্রত্যেকটা পদের যোগফল কিভাবে, মানে প্রত্যেকটা যদি আমরা কয়েকটা ধারা নেই, ধরো কয়েকটা পদের সমষ্টি বের করব কিভাবে, এবং পদ সংখ্যা বের করব কিভাবে, পদটা কিভাবে বের করব, সেটাই আমরা আজকে দেখব। ঠিক আছে, মোটামুটি আমরা পুরোপুরি প্যাটার্নের এই সব চ্যাপ্টারের এই টপিকগুলো নিয়ে মোটামুটি আলোচনা করব। তারপর হচ্ছে যে সংখ্যা, একটা সংখ্যাকে কীভাবে বর্গ আকারে প্রকাশ করা যায় সেটাও আমরা দেখব। তো চলো, আমি সুস্মিতা মজুমদার, তোমাদের সাথে আজকে আমি ফ্রি ক্লাসটা নিব। আমি বর্তমানে এই 10 মিনিট স্কুলে আছি, এটা আমার 4র্থ বছর চলছে। তো আমি মোটামুটি এখানে আছি 3 ইয়ার্স হয়ে গেছে, এই বছরটা আমার 4 নম্বর বছর। আর আমি বর্তমানে পড়াশোনা করেছি হচ্ছে ম্যাথমেটিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি। বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রফেশনাল মাস্টার্স করছি ফাইন্যান্সের উপরে। এই হচ্ছে আমার ছোটোখাটো পরিচয়। আর আমি মোটামুটি পড়াই, অনেক দিন থেকেই স্টুডেন্ট পড়াই, অনলাইনে পড়াচ্ছি, এটা আমার 4র্থ বছর। তো সবাইকে ওয়েলকাম করছি আমার ক্লাসে। আশা করি মনোযোগ দিলে তোমার পুরো একটা চ্যাপ্টারের রিভিশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নোয়াখালী থেকে শাহিনুর। ওকে, চলো, এই যে প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে হচ্ছে মিল। হ্যাঁ, একটা যে কোনো জিনিসের সাথে আরেকটা জিনিসের মিল, হ্যাঁ, গোছানো, বা বলা যায় যে একটা জিনিস খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। ঠিক আছে, একটা জিনিস যদি খেয়াল করো, এই যে এখানে দেখতে পাচ্ছ উপরে একটা কি, উপরে একটা ঢেউ, নিচেও একটা ঢেউ, একই ধরনের ঢেউ। এখানে যদি আমি অ্যাড করে দেই এইটা, এখানে যদি আমি অ্যাড করে দিই ক্রস, তাহলে আমাদের কি হয়ে গেল? জিনিসটা এলোমেলো হয়ে গেল। তাহলে আমাদের জিনিসটা কি হয়ে গেল? এটা যে একটা গোছানো ছিল, একটা যে নিয়ম ফলো করছিল, একই ধরনের নিয়ম, সেটা কিন্তু এলোমেলো হয়ে গেল। তাহলে এখানে ক্রস দিয়ে দিলে জিনিসটা আর ভালো লাগছে না দেখতে। আবার এখানে দেখো সবগুলো ক্রস। এখন আমি যদি পরবর্তীতে এখানে কিছু আঁকতে চাই, তাহলে আমাকে কি আঁকতে হবে? আমি যদি বক্স আঁকি, হবে? তাহলে কি এই বক্সটার মধ্যে কি এই বক্স আরেকটা বক্স কি মিল আসবে? মানে এদের মধ্যে কি মিল খাবে না নিশ্চয়ই। তার মানে এখানে যদি আমাকে এদেরই মতো আরেকটা জিনিস অ্যাড করতে হয়, তাহলে অবশ্যই আমাকে সেটা ক্রস অ্যাড করতে হবে। অবশ্যই সেটা আমাকে কি অ্যাড করতে হবে? অবশ্যই আমাকে আরেকটা ক্রস অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্যাটার্ন। মানে বুঝতেই পারছো যে একই ধরনের বৈশিষ্ট্য পালন করে যারা, তাদেরকে আমরা বলে থাকি এক ধরনের প্যাটার্ন বলে থাকি। এবার আরেকটা জিনিস দেখো, যেমন আমি এখানে হলুদ দিলাম, হ্যাঁ, হলুদ রং দিলাম, একটু খেয়াল করি দেখি তোমরা বলতে পারো কিনা। তারপর দিলাম লাল রং,
তারপরে দিলাম হচ্ছে হলুদ রং, তারপর আবার লাল রং দিলাম। এবার বলো তো এই ঘরে কি হবে, কোন রংটা এই ঘরে হবে? কেউ কি বলতে পারবে? এই ঘরে হলুদ রং, এই ঘরে দিলাম লাল রং, এই ঘরে দিলাম হলুদ রং, এই ঘরে দিলাম লাল রং। এখন এই ঘরটাতে কোন রংটা হবে? এই ঘরটাতে কোন রংটা যাবে একটু আমাকে বলো দেখি। এই ঘরটাতে কি সবুজ রং দিব, না নীল রং দিব, না হলুদ রং দিব? কোন রংটা দিব দেখি বলো। এই ঘরটাতে আমরা কোন রং দিব? হলুদ। ভেরি গুড আবিদা, ভেরি গুড, হলুদ রং দিব। ঠিক আছে, তাহলে এই ঘরটাতে আমরা হলুদ রং দিব। আচ্ছা, ভেরি গুড। কেন কেন হলুদ রং দিব? আচ্ছা, ইকবালও বলছে হলুদ, রাইসা বলছে হলুদ, ভেরি গুড। আচ্ছা, আরেকজন, ওর নামটা ঠিক মতো পড়তে পারছি না, তুমি তোমার নামটা একটু অন্যভাবে লিখেছো, সামিয়া হলুদ। হ্যাঁ, কারণ কি তুমি এটা বুঝতে পারলে কিভাবে? তুমি বুঝতে পারছো যে এখানে একটা নিয়ম ফলো করতেছে কি একটা নিয়ম ফলো করতেছে, একটা প্যাটার্ন ফলো করতেছে। সেটা কি, হলুদের পরে সবসময় লাল যাচ্ছে, আবার লালের পরে আবার হলুদ আসতেছে, তার মানে এখানে হলুদ রংটা হবে। ঠিক আছে, তাহলে এখানে এবার আমরা কি দিতে পারি? এখানে আমরা তাহলে এই হলুদের নিচে আবার লাল দিতে পারি, তারপরে আবার কি দিতে পারি? লালের পরে আমরা জানি কি আসবে, হলুদ আসবে। এইভাবে হচ্ছে আমরা চাইলে কিন্তু এই যে রঙের একটা প্যাটার্ন তৈরি করলাম, তোমরা কি আমাকে একটু বলতে পারো যে তোমাদের রিয়েল লাইফে এরকম কোনো প্যাটার্ন তোমরা ফলো দেখেছো কিনা, যে এরকম একটা নিয়ম ফলো করতেছে? যেমন আমি খুব সিলি ব্যাপার একটা বলি, যেমন আমি যখনই চিন্তা করি একটা বিছানার চাদর, তখন আমি বিছানার চাদরের সাথে আরেকটা কি চিন্তা করি? বালিশের কভার। তাহলে বিছানার চাদরের সাথে সবসময় বালিশের কভারই যায়, তার মানে এটাও একটা কিন্তু প্যাটার্ন। তারপর দেখো যখন আসে গ্রীষ্মকাল, যেমন গরমের পরেই আমাদের কি কাল আসে বলো তো? গরমের পরেই দেখবা যে তার মানে ঋতুও কিন্তু একটা প্যাটার্ন ফলো করতেছে কি? গরমের পরেই কি আমাদের দেশে একদম শীতকাল চলে আসে? গরমের পরে কি কালটা আসে বলো তো? এটা কি কোনো প্যাটার্ন? আমাকে একটু বলো যেটা কি প্যাটার্ন কিনা। গরমের পরে আমরা সাধারণত দেখতে পাই প্রতিদিন সূর্য উঠে, তারপরে হচ্ছে চাঁদ উঠে, রাতের বেলা চাঁদ উঠে। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন, ভেরি গুড অবজারভেশন। তাহলে গরমের পরে আসে বর্ষাকাল, ঠিক আছে, গরমের পরে আসতেছে বর্ষাকাল, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা প্যাটার্ন ফলো করতেছে। ঠিক আছে, এরকম না যে গরমের পরে সাথে সাথে চলে আসতেছে বসন্তকাল। আমরা কিন্তু ষড়ঋতুর দেশ, 6টা এরকম ওয়েদারও চেঞ্জ হয়েছে প্যাটার্নের মাধ্যমে। আমরা বুঝতে পারি যে এখন আস্তে আস্তে আমাদের শীতকাল চলে আসতেছে, তার মানে আমাদেরকে কি পরতে হবে? সোয়েটার পরতে হবে। এই যে এভাবে আমরা প্যাটার্ন দেখে দেখেই কিন্তু আমরা রিয়েল লাইফে আমরা দেখলাম যে এরকম নানানভাবে আমরা যদি খেয়াল করি অনেকগুলো কাজ কিন্তু ইজি হয়ে যায়। যখনই তুমি বুঝতে পারো যে এরপর বর্ষাকাল আসবে, সুতরাং আমার ছাতা কেনা উচিত, এটা কিন্তু তুমি আগে থেকে টের পাও, কারণ তুমি প্যাটার্নের ব্যাপারে ইনডাইরেক্টলি তোমার মাথায় ওটা কাজ করে যে এরপরে তো এটাই আসে। এইভাবে আর কি প্যাটার্নটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। ঠিক আছে, এরকম রিয়েল লাইফ কয়েকটা বলো তো, রিয়েল লাইফ আর কি কি প্যাটার্ন হতে পারে? আচ্ছা দেখি, এটা বলতে পারো কিনা, এটা কি? একটা রেখা। হ্যাঁ, এবার দুটা রেখা যুক্ত করে দিলাম, একটা রেখা আরেকটা রেখা, কি পেলাম? দুটা রেখা যোগফল পেলাম। এখন আমি যদি 3টা রেখা যোগ করতে চাই, 1টা 2টা 3টা যোগ করলে কি পেলাম? ত্রিভুজ পেলাম। এখন আমি যদি 4টা রেখা যোগ করতে চাই, 1টা 2টা 3টা 4টা রেখা যোগ করে কি পেলাম? চতুর্ভুজ। তাহলে এবার আমাকে বলো 5টা রেখা যোগ করলে আমি কি পাবো? 5টা রেখা যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? এটা আমাকে বলো। পাঁচটা রেখা, আচ্ছা বর্ষাকাল, ত্রিভুজ একজন বলছে, বাংলাদেশ,
ট্রায়াঙ্গেল, হ্যাঁ 5টা রেখা যদি আমি যুক্ত করি তাহলে কি পাবো? স্কোয়ার 4টা রেখা যোগ করলে, হ্যাঁ তাহলে 5টা রেখা যোগ করলে আমরা কি পাবো? পঞ্চভুজ। আচ্ছা ভেরি গুড। ফেসবুকে যে মাসিয়াত বলছে পঞ্চভুজ, মেহেজাবিন বলছে পঞ্চভুজ, রায়ান আমাদের অ্যাপে বলছে পঞ্চভুজ, সায়েম বলছে পঞ্চভুজ, দুটি হলে ত্রিভুজ। আচ্ছা মালিহা বলছে পঞ্চভুজ। কিভাবে তুমি বলতে পারলা? কারণ বুঝতে পেরে গেছো যে এটা একটা প্যাটার্ন ফলো করতেছে। তার মানে এবার আমি বলতেই পারি 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 6টা যোগ করলে ষড়ভুজ পেয়ে যাব। এইভাবে এটা একটা জ্যামিতিক প্যাটার্ন ফলো করছে। আশা করি প্যাটার্নটা আমরা সবাই বুঝে গেছি যে আসলে প্যাটার্ন মানে কি এবং প্যাটার্নটা আমাদের রিয়েল লাইফে কতভাবে যুক্ত। প্যাটার্ন আর কিছুই না, জাস্ট যে নিয়মটা আমাদের ফলো করে সেটাই, একই ধরনের জিনিস যখন একই নিয়ম ফলো করে তখন আমরা সে ধরনের জিনিসকে আমরা বলি যে একটা প্যাটার্ন ফলো করছে। ঠিক আছে, যেমন দেখবা তোমাদের বাসার লোকজনের কিন্তু সবার, যেমন বাবার দিকে, হ্যাঁ তোমার বাবা তুমি যদি ছেলে হয়ে থাকো দেখবা তোমার বাবার সাথে তোমার অনেকটা মিল আছে, তোমার চাচার সাথে মিল আছে, তার মানে বোঝা যায় যে তুমি ওই বাসার, হ্যাঁ ওই বাসারই লোক। দেখা যায় কি চেহারা অনেকটা মিল থাকে, কেন? কারণ তুমি কোনো না কোনো তাদের একটা প্যাটার্ন তুমি ফলো করছো। তারপর তোমার মায়ের সাথেও মিল থাকে। এগুলো হচ্ছে তুমি রিয়েল লাইফে একটু খুঁজবা যে কোথায় কোথায় প্যাটার্ন আছে, যে কোথায় কোথায় কী ধরনের প্যাটার্ন ফলো করছে। এরকম তুমি দেখবা হাজারো জিনিস পাবা একই ধরনের প্যাটার্ন ফলো করে। আশা করি প্যাটার্নটা আমরা বুঝতে পেরেছি। এবার চলো আমরা একদম অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা নিশ্চয়ই সবাই জানি মৌলিক সংখ্যা হচ্ছে সেই ধরনের সংখ্যা যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না, যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সব থেকে ছোট মৌলিক সংখ্যাটার নাম কি? নাম বলছি, সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা কি? সেটা হচ্ছে 2। আশা করি সেটা আমরা সবাই নিশ্চয় জানি। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। এখন মৌলিক সংখ্যাটা আসলে প্যাটার্ন কিভাবে? কারণ দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, যেমন হচ্ছে 2 3 5 7, তারপর হলো 11 13, এভাবে চলছে। হ্যাঁ, তাহলে এরাও কিন্তু একটা প্যাটার্ন। কারণ কি? এদের একটা বৈশিষ্ট্য মিল আছে। এদের মধ্যে মিল আছে কি? এরা শুধুমাত্র সেই সংখ্যাটা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারে না। এদেরকে আর অন্য কোনো সংখ্যায় এদেরকে ভাগ করতে পারে না। তাহলে 7-এর মধ্যেও কি আছে? এটা তার মানে একটা প্যাটার্ন ফলো করতেছে। দুঃখিত, 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যায় কিন্তু 7কে আর ভাগ করতে পারবে না। সেজন্য এই 2 3 5 7 11 13 এটা হচ্ছে মৌলিক সংখ্যার একটা প্যাটার্ন। এটা কি বুঝতে পেরেছো কেন আমি মৌলিক সংখ্যাটা দেখালাম? এখন আমাকে বলো এটা কি ধরনের প্যাটার্ন। এখন আমাকে একটু বলো যে এটা কি ধরনের প্যাটার্ন। এটা কি কোনো প্যাটার্ন কিনা সেটা আমাকে একটু বলো। এবং এটা কি ধরনের প্যাটার্ন, এটা কি কোনো প্যাটার্ন কিনা, এবং এটা যদি প্যাটার্ন হয়ে থাকে তাহলে এটা কি ধরনের প্যাটার্ন, এটা আমাকে জানাও। তাড়াতাড়ি লিখতে হবে কিন্তু সবাই। হ্যাঁ প্যাটার্ন, আদিত্য ভেরি গুড। হ্যাঁ এটা হচ্ছে ক্রমিক সংখ্যার প্যাটার্ন। ভেরি গুড আদিত্য। আজকে কিন্তু আমরা সংক্ষেপে রিভাইজ করব, একদম ডিটেলস আমি চেষ্টা করব ছোট ছোট বিষয় বলার, কিন্তু সংক্ষেপে রিভাইজ করব। সংখ্যার কি? সংখ্যার তো প্যাটার্ন, কিন্তু এটা কি ধরনের? এটা তো বললাম মৌলিক সংখ্যার প্যাটার্ন। কেন? কারণ এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই সেই সংখ্যাটা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এজন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্যাটার্ন। এটা কি ধরনের প্যাটার্ন দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ এটা একটা প্যাটার্ন, কিন্তু এটা বিজোড় সংখ্যা। আফিয়া ভেরি গুড। আফিয়া এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। কারণ কি? এদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2। এরা হচ্ছে অবশ্যই বিজোড় সংখ্যার প্যাটার্ন,
কিন্তু ডিফারেন্সের থেকেও এটা হচ্ছে গিয়ে একটা বিজোড় সংখ্যা, কারণ এদেরকে কিন্তু আমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, সেজন্য এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে একইভাবে জোড় সংখ্যার প্যাটার্নেও কিন্তু 2 থাকে, কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে সবাইকে 2 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন আর এটা হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। তার মানে দেখতে পাচ্ছ আমরা অঙ্ককে, সংখ্যাকে কিন্তু আমরা নানানভাবে প্যাটার্নের মাধ্যমেও কিন্তু উপস্থাপন করতে পারি, যে এদের মধ্যে একটা যখন বৈশিষ্ট্যের মিল থাকে তখন আমরা ওই ধারা, ওই তালিকাটাকে বা হচ্ছে ওই সংখ্যাগুলোকে একসাথে বলি যে তারাও একটা প্যাটার্ন ফলো করছে। তাহলে এটা কি, এটা হচ্ছে জোড় আর এটা হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা একটা, যারা অ্যাপে জয়েন করেছি তারা আমরা একটা খুবই সিলি একটা প্রশ্নের উত্তর দিব, দেখবো যে সবার মনোযোগ আছে কিনা। ঠিক আছে, যারা অ্যাপে আছি তারা শুধু এটার উত্তর দিতে পারবো, আর যারা আমরা ফেসবুকে জয়েন করেছি তারাও কিন্তু এটার উত্তর আমরা কমেন্টে দিয়ে দিতে পারবো। একটু, হ্যাঁ, তারা আমরা কিন্তু তানিয়ার উত্তর সঠিক, হ্যাঁ, তার মানে আমাদের অনেকেরই মনোযোগ আছে। সাফানের উত্তর সঠিক, তানিয়ার উত্তর সঠিক, সাফানের উত্তর সঠিক, ভেরি গুড, ওকে। চলো, হ্যাঁ, এবার আমি সবাইকে দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। ভেরি গুড আকা। আচ্ছা, রাবেয়া উত্তর দিয়ে দিয়েছে যে বি হবে। ঠিক আছে, কারণ কি আমরা জানি গুণনীয়ক হচ্ছে আসলে ওই সংখ্যাটাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা বলি, সেই সংখ্যাগুলোকে আমরা বলি গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যা তো আমরা অলরেডি বলেছি যে শুধুমাত্র 2টি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটা এবং হচ্ছে 1, তার মানে 2টি সংখ্যা দিয়ে যে কোনো মৌলিক সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2টি। এবার আমাকে বলো যেটা সপ্তম পদ, এখন একটা খেয়াল করো, পদ মানে বোঝাচ্ছে এটা হচ্ছে কি প্রথম পদ, মানে প্রথম সংখ্যাটাকে বলা হচ্ছে প্রথম পদ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পদ, এটাকে বলা হচ্ছে তৃতীয় পদ। এখন আমরা আগে এটাকে খেয়াল করব যে এটার মধ্যে সপ্তম পদটা কিভাবে বের করব, দেখি কেউ জানলে সেটা আমরা একটু উত্তর দিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদের পরে অবশ্যই একটা পঞ্চম পদ আছে, তারপর একটা ষষ্ঠ পদ আছে, তারপর সপ্তম পদ আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বের করব কিভাবে, আমরা আগে দেখব যে এদের মধ্যে কোনো মিল আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1, এদের মধ্যে 1 আছে, তারপর আছে 2, তারপরে আছে হচ্ছে 5, 6, 7, তারপর আছে 2। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত একটা প্যাটার্ন ফলো করছে, তাই না? আই থিঙ্ক এই প্রশ্নটাতে ভুল আছে একটু। হ্যাঁ, এটা প্রথমটা 1 হওয়ার কথা। হ্যাঁ, এটা 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 8 হওয়ার কথা, এটা 8 হওয়ার কথা। ঠিক আছে, এটা মূলত 8 হওয়ার কথা, তাহলে এটা মিলবে, এখানে একটু ভুল আছে। হ্যাঁ, তো এটা আমি এই জন্য দিলাম না। এটা কিভাবে হচ্ছে, এই যে 1, 2, 3 এদের মাঝখানে, তার মানে দেখতে পাচ্ছি যে একটা জিনিস যদি খেয়াল করো,
কেন আমি বললাম এটা 8 হবে, কারণ এটা একটা স্পেশাল প্যাটার্ন, এটার ব্যাপারে আমরা আজকে জানবো, যেটা কিভাবে আমরা বের করব সেটা আমরা দেখব। দেখো 2 এবং 3 যোগ করলে 2 যোগ 3 সমান কত হয়? 5। আবার 3 যোগ 5 সমান কত হয়? 8। এখানে দেখো, এখানেও মনে হচ্ছে যে আচ্ছা এরপরে তার মানে 4 যোগ করতে হবে, ঠিক আছে, কিন্তু আসলে তা না। তুমি যদি খেয়াল করো এখানে একটু ডিফারেন্ট প্যাটার্ন ফলো করতেছে, যে প্রথম 2টা সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, তারপরে আবার আর এর আগের 2টো সংখ্যা যোগ করলে এর পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এই ধরনের প্যাটার্নকে আমরা ফিবোনাচি বলি, এটা আমরা একটু পরেই দেখব। তাহলে সপ্তম পদটা কত হবে? তার মানে এটা হচ্ছে গিয়ে চতুর্থ পদ। পঞ্চম পদটা আমরা পাবো হচ্ছে 8 যোগ 5 সমান হচ্ছে 13। এভাবে তাহলে 13, তারপর পেলাম হচ্ছে 13 যোগ 8 সমান পাচ্ছি হচ্ছে, আচ্ছা কেউ কি এটা উত্তর দিয়েছো? এ, সবাই বলছে এ হবে এর উত্তর। আচ্ছা এ হবে, তাহলে 4 যোগ করলে কত হবে? 4 যোগ করলে সবাই বলছে 13 হবে, উত্তরটা হবে 13। 13 কি হবে উত্তরটা? আই থিঙ্ক এই প্রশ্নটাতে 17 হবে বলতেছে, সবাই বলতেছে 17 হবে। আচ্ছা 17 হবে কিভাবে, আমাকে একটু বলো তো কিভাবে 17 হবে? 3, তারপর হচ্ছে আচ্ছা এটা নিয়ে আমি একটু কনফিউজড হয়ে গেছি, এইটা কোনো একটা পদে তো ভুল আছে, ঠিক আছে, এটা আমাকে একটু ব্যাখ্যা করো। বি 19 হবে, অনেকে বলছে 19 হবে। আচ্ছা তাহলে এবার আমরা দেখি 21 হচ্ছে এখানে, হ্যাঁ 21 হচ্ছে। তারপরের পদ, তার মানে এখানে 8 নাম্বার পদ, 5, 6, 7 নাম্বার পদ হচ্ছে 21। এখন এটা যদি ফিবোনাচি হয় তাহলে এবার দেখো যে 5 আর 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 4। হ্যাঁ 2 আর 3 যোগ করলে হচ্ছে 4। তাহলে এবার 8-এর সাথে যদি 4 যোগ করি কত হয়? 12 হয়, 12 হয়। হ্যাঁ এটা নিয়ে আমি আসলে কনফিউজড হয়ে গেছি, ঠিক আছে। তারপরে 4 আর 3-এ কত হবে? 7, 4 আর 3-এ হবে 7। তাহলে 12-র সাথে আবার 7 যোগ করলে হচ্ছে 12-র সাথে 7 যোগ করলে পাচ্ছি আমরা 19, তাই না? তাহলে এটা হচ্ছে ষষ্ঠ পদ। ষষ্ঠ পদের সাথে এবার আমরা যদি 12-র সাথে 7 যোগ করে পাচ্ছি, তারপর 7-এর সাথে আবার 4 যোগ করলে পাচ্ছি 11, এভাবে করে। আচ্ছা এই অঙ্কটা একটু ভুল আছে, আমি এটা দেখছি, দাঁড়াও এটা আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা এটা আগে চলে আসছে, কোনো কারণে ভুল অঙ্কটা চলে আসছে, এই জন্য আমি এটা দেখাতে চাই না। 34 হবে। হ্যাঁ ফিবোনাচি সিরিজ পালন করলে সেটা উত্তর হয়তো বা 34 হতে পারে, এটা আমি দেখে নিব, ঠিক আছে। এটা কোনো কারণে মিস একটা ব্যাপার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এটা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটু আগে মৌলিক সংখ্যা পড়ছিলাম, হ্যাঁ যে মৌলিক সংখ্যাটা কি। তো মৌলিক সংখ্যাটা বের করার একটা খুবই সোজা একটা পদ্ধতি বের করেছেন আমাদের, এটা গ্রিসের বলা যায়। তিনি মূলত গ্রিসে বলতে বোঝাচ্ছে যে তিনি ছিলেন আফ্রিকায়, সেটার নাম কি? ইরাটোস্থিনিস, ঠিক আছে, ইরাটোস্থিনিস। খুবই কঠিন নাম, কারণ তখন খুবই কঠিন কঠিন নাম ব্যবহার করা হতো। তো ইরাটোস্থিনিস হচ্ছেন একজন গ্রিসের নাগরিক, কিন্তু ছিলেন কিন্তু আফ্রিকায়, কারণ ওই জায়গাটা তখন গ্রিসের দখলে ছিল। তো ওনাকে বলা হলো যে আপনি যেহেতু এত বড় জ্ঞানী, আপনি যেহেতু বিশাল গণিতবিদ, তাকে সেকেন্ড গণিতবিদ তৎকালীন সময় বলা হতো, যে সে খুবই মারাত্মক জ্ঞানী ছিলেন। তো তাকে বলা হলো যে পৃথিবীর আপনি পরিধিটা বের করেন। সে কিন্তু পৃথিবীর পরিধি খুবই অ্যাকুরেটভাবে নির্ণয় করে। তো তিনি সেই কারণে একবার জানা যান। আরেকটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য তিনি খুবই পরিচিত, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করার জন্য তিনি পরিচিত হলেন সেটা আমরা দেখব, যে খুব সহজে তিনি কি করলেন? মৌলিক সংখ্যা বের করার জন্য একটা ইরাটোস্থিনিস ছাঁকনি ব্যবহার করলেন। সেটা কিভাবে?
প্রথমে তুমি একটু যদি খেয়াল করো 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেলেছে, তুমি চাইলে এটা 1000 পর্যন্ত লিখতে পারো। আমি জাস্ট 1 থেকে 100 পর্যন্ত কিভাবে বের করবে সেটা দেখাচ্ছি। তাহলে কি করতে হবে, প্রথমে 1 থেকে 100 পর্যন্ত আমরা লিখব। লেখার পরে আমরা জানি যে 1 হচ্ছে বেচারা ওকে না ধরা হয় হচ্ছে মানে ওকে মৌলিক সংখ্যাও ধরা হয় না, যৌগিক সংখ্যাও ধরা হয় না, ঠিক আছে। তো 1কে মোটামুটি আমরা মৌলিক সংখ্যা থেকে বাদ দিয়েছি কেন, কারণ 1 হচ্ছে শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যায় এবং 1-এর আরেকটা সংখ্যা, কারণ আমরা কি বলেছি যে কোনো সংখ্যাকে 2টি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো 1-এর ক্ষেত্রে এই নিয়মটা ফলো করে না দেখে বেচারা 1কে আমরা বাদ দিয়ে দিছি। তো 1 তো প্রথমে বাদ। এবার দেখি 2 প্রথম, তাহলে কি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার আমাদের কাজ কি, 1 থেকে 100 পর্যন্ত আমরা যেই সংখ্যাগুলো আছে জোড় 2 দিয়ে ভাগ করা যায়, খেয়াল করো একটু, ইরাটোস্থিনিসের এই চাকরিটা খুবই জরুরি। তুমি যদি যে কোনো মুহূর্তে তুমি যদি ধরো ভুলে গেছো যে আচ্ছা এখান থেকে এত পর্যন্ত কিভাবে আমি বের করব, 1 থেকে 100 পর্যন্ত আমাকে মৌলিক সংখ্যাগুলো কিভাবে আমি বের করব, তখন কি তুমি বারবার ভাগ করে প্রতিটা সংখ্যা দেখবা, তখন এটা নিয়ম শিখে নিলে খুব তাড়াতাড়ি পারবা। এবার দেখো 2 হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যেগুলো আছে তাদেরকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, একটু আগে বলেছি। 4কে ভাগ করা যাবে, 6কে ভাগ করা যাবে, 8কে ভাগ করা যাবে, দুঃখিত 9 না, 8কে ভাগ করা যাবে। খেয়াল করো এখানে কিন্তু একটা প্যাটার্ন ফলো করবে। তারপর 12কে ভাগ করা যাবে, 14কে ভাগ করা যাবে, 16কে ভাগ করা যাবে, 18কে ভাগ করা যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমি সাজালাম, দেখো 2-এর নিচে যা যা আছে সবগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। তারপর একটা ঘর স্কিপ করে যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আবার জোড় সংখ্যা পাচ্ছি, সেগুলোকেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে সেগুলো বাদ দিয়ে দিলাম প্রথম ধাপে। তাহলে যা যা আছে 2 দিয়ে ভাগ করা যায় সবগুলোকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, সবগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে কি করলাম, 2 দ্বারা যা যা ভাগ করা যায় 1 থেকে 100 পর্যন্ত সব বাদ। এবার 3 হচ্ছে আরেকটা মৌলিক সংখ্যা, এবার 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করা যায় কোন কোন সংখ্যাকে, আমরা দেখতে পাচ্ছি 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 6কে অলরেডি আমরা কেটে ফেলেছি। তারপর দেখতে পাচ্ছি এখানে 15কে ভাগ করা যায়, তারপর দেখতে পাচ্ছি 21কে ভাগ করা যায়। তো 3-এর ক্ষেত্রে ওরকম কোনো নিয়ম ফলো করতেছে না, যা যা হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায় এবার আমরা কি করব, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এবার যা যা ভাগ করা যায় সেটাও আমরা যদি বাদ দিয়ে দেই, এবার আমরা দেখতে পাবো, আচ্ছা তার মানে বুঝতে পারছো তো, এবার 3 দিয়ে যা যা ভাগ করা যায় তাদেরকে আমরা বাদ দিব। এটা হচ্ছে সেকেন্ডটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা, তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে 3 দিয়ে। এবার হচ্ছে 5 দিয়ে কাকে কাকে ভাগ করা যায়, ঠিক আছে। 5 দিয়ে ভাগ করা যায়, আমরা জানি যেসব সংখ্যার শেষে 5 থাকে এবং 0 থাকে তাদেরকে হচ্ছে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে সেভাবে আমরা কিন্তু 5 দিয়েও ভাগ করে ফেলতে পারি। তার মানে দেখতে পাচ্ছি যে এই ঘরের সবগুলো সংখ্যার শেষেই 5 আছে, এখানে কি কোনো সংখ্যা আছে না। তারপর দেখতে পাচ্ছি এই ঘরের সবগুলো সংখ্যার শেষে 0 ছিল, যা আগেই বাদ চলে গেছে। তার মানে 5 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখব 7 দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাগুলো কি কি। 7 দিয়ে ভাগ করা যায়, তার মানে 7-এর গুণিতক যা যা আছে সবগুলোকে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 7 দুগুণে 14, 14 আগেই কাটা পড়ছে। তারপর দেখি, তারপর হচ্ছে 21, 21ও কাটা পড়ে গেছে। তারপরে 7 28, তারপর হচ্ছে যা যা আছে তুমি মানে গুনে গুনে দেখবা যে ঠিক আছে কি কি আছে, কাটা পড়তেছে কি না। এই যে 39 কাটা পড়ে গেছে। তারপর হচ্ছে এটাকে হচ্ছে যে কাটা পড়ে গেছে, এটা 3 দিয়ে ভাগ করা যেত 51কে, হ্যাঁ। তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে এই যে 69, এটাকেও যেত, এটাকেও 3 দিয়ে ভাগ করা যেত, ঠিক আছে। এটাকে আমি লাল দিছি কিন্তু এটাকে আসলে মূলত 3 দিয়ে ভাগ করা যেত এই দুটাকে, ঠিক আছে। আমি তো আর পুরোটা করি নাই। তো এইভাবে হচ্ছে এবার 7-এর সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলো হচ্ছে 7 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমরা যখনই বাদ দিব, যা যা বাকি থাকবে সেই সংখ্যাগুলোই হবে আমাদের
মৌলিক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি সংখ্যা বাকি আছে। 11 বাকি আছে, 13 বাকি আছে, 17 বাকি আছে, 19, 29, 23, 37, 31, 41, 47, 61, 67, 69, 79, 71, 89, তারপর আছে 83, 73, এই সবগুলো সংখ্যা হচ্ছে, লাস্ট হচ্ছে 97, এই সংখ্যাগুলোই হচ্ছে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা। তো কিভাবে আমরা বের করলাম? 1 বাদ দিয়ে 2 দিয়ে যা যা ভাগ করা যায় সেগুলোকে বাদ দিলাম। 3 দিয়ে যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিংবা যে যে সংখ্যাগুলো 3-এর গুণিতক তাদেরকে বাদ দিলাম। তারপরে 4 তো অলরেডি বাদ চলে গেছে। 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 দিয়ে যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলোকে বাদ দিলাম। তারপর 7 দিয়ে যে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেগুলো বাদ দিলেই তুমি পেয়ে যাবে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে আবারও আমি একটা সিলি প্রশ্ন দিলাম যে এতক্ষণ মনোযোগ ছিল কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে? যে তোমরা মনোযোগ দিয়েছো কিনা সেটা আমরা এবার চেক করব, যে আসলে আমরা মনোযোগ দিচ্ছিলাম কিনা। সবাই একটু এটার উত্তর দিয়ে দিই। ফেসবুকে যারা আছে ফেসবুকে যারা আছে তারা উত্তরটা আবার দেই, তাদের উত্তরটা পাচ্ছি না কেন? মৌলিক সংখ্যা, ভেরি গুড। যারা যারা উত্তর দিয়েছি মৌলিক সংখ্যা তাদের উত্তরটা হচ্ছে সঠিক, কারণ আমরা তার মানে মনোযোগ দিচ্ছি। আচ্ছা, তাহলে মনোযোগ দিলে সব থেকে কম মনোযোগী স্টুডেন্ট হচ্ছি আমি, ঠিক আছে? সব থেকে কম মনোযোগী স্টুডেন্ট হচ্ছি আমি। সেটা হচ্ছে, চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। সবথেকে কম মনোযোগী স্টুডেন্ট, দেখো আমি কত কিছু ফিবোনাচি ধারা, এই ধারা সেই ধারা কত কিছু বললাম, হ্যাঁ, কিন্তু এখানে কি লেখা দেখো। কেউ কিন্তু আমাকে একটু কমেন্টে জানাতে পারতে যে ম্যাম এটা তো মৌলিক সংখ্যার প্যাটার্ন লেখাই আছে, ঠিক আছে? তো খেয়াল করো তোমরা, এখানে লেখা আছে 2 3 5 7, 2 3 5 7 মৌলিক সংখ্যার প্যাটার্নের সপ্তম পদ কত, ঠিক আছে? তাহলে 2 3 5 7 যেহেতু মৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যাটা লিখে ফেলি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ। তাহলে উত্তরটা কি হবে? বি। উত্তরটা কি হবে? বি হবে। তোমরা যদি একটু বলতা যে আচ্ছা ম্যাম আপনি কিন্তু অমনোযোগী, আপনি খেয়াল করেন নাই যে উপর লেখা আছে, আপু খেয়াল করেন না যে উপর লেখা আছে মৌলিক সংখ্যার প্যাটার্নের সপ্তম পদ কত হবে। গুড, ওকে। হ্যাঁ, তাহলে এটার সপ্তম পদ হবে 17। ভেরি অমনোযোগী। দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আর এটা হচ্ছে সপ্তম পদ। আশা করি পদের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেছি। তার মানে উত্তরটা কি হবে? 17 হবে। ক্লিয়ার সবাই? এই প্রশ্নটার উত্তর কি পেয়ে গেছি আমরা? এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছি? এরকমই হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি, কারণ আমরা সবাই কিন্তু, আপু বলছি ভেরি গুড, ওকে, আমি তাহলে খেয়াল করি নাই। তাহলে এটা হচ্ছে কি? মৌলিক সংখ্যার
প্যাটার্ন আমরা নির্ণয় করছি। থ্যাংক ইউ সবাই, সুন্দর করে আমাকে আমি একটু ওকে 13 হওয়ার কথা না, 13কে শুধুমাত্র 13 এবং 1 দিয়েই ভাগ করা যায়, ঠিক আছে? 13কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ, আমারও মিস হয়ে যায়, এরকমই হয়। ম্যাথ করতে গেলে খুব ধৈর্য সহকারে প্রশ্নটা ভালো করে পড়তে হয়, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে পড়া হয়নি, যার জন্য আমার উত্তরটা আমি ফিবোনাচিতে চলে গেছি। আচ্ছা, যাই হোক, এবার আমরা দেখি এটা কি। এটা হচ্ছে পাস্কেলের ত্রিভুজ। হ্যাঁ, পাস্কেল উনিও খুবই ইম্পর্টেন্ট এবং সেও খুবই মানে বিশেষ একজন গণিতবিদ। সে হচ্ছে একটা ত্রিভুজ, এমন একটা গণিতকে এমনভাবে এমন প্যাটার্নে সাজান, একটা ত্রিভুজ তৈরি করেন যেটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এটা তোমাদের বইতে আছে। প্রথম বৈশিষ্ট্যটা হলো, খেয়াল করো, এর পাশে আমরা ইনভিজিবল একটা শূন্য নিব, খেয়াল করো সবাই, এর দুই পাশে আমরা একটা ইনভিজিবল শূন্য নিব। তাহলে কি হবে আমাদের? তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, মানে এটা বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, 0 যোগ 1, 0 যোগ 1, শূন্যকে 1 দিয়ে যোগ করলে পাবো হচ্ছে ঠিক নিচেরটা। আবার এই 1 এবং এই 0 যোগ করলে পাবো হচ্ছে এর নিচেরটা। এর বৈশিষ্ট্যটাই এটা। এবার এই 1-এর পাশেও যদি ইনভিজিবল আমরা 0 নেই, তাহলে কত পাবো? 0 যোগ 1, 0 যোগ 1, 1, 1 যোগ 1, দেখো ঠিক নিচেরটা, দুইটার মাঝখানে যে সংখ্যাটা সেটা পাবো। আবার 1 যোগ 0 পাবো হচ্ছে এর নিচেরটা। বুঝতে পারছো তো? এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তারপর হচ্ছে আবার এটা পাশে ইনভিজিবল 0 নেই, তাহলে আমাদের সুবিধা হবে। এবার আবার 0 যোগ 1 করলে কত পাচ্ছি? এর নিচেরটা, ঠিক এর নিচেরটা। আর 1 যোগ 2 করলে পাচ্ছি এর মাঝখানে যেটা আছে 3 সেটা। 2 যোগ 1 করলে পাচ্ছি এর মাঝখানে যেটা আছে 3 সেটা। এবার তাহলে যদি বুঝতেই পারো নিয়মটা, তাহলে বলো তো এখানে কত হবে? ঠিক আছে, এখানে কত হবে? বলো তো এই ঘরগুলোতে কত হবে? ঠিক আছে, রুদ্র, তারপর হচ্ছে ভেরি ইজি, মালিহা বলছে ভেরি ইজি, ভেরি গুড মালিহা, তার মানে তুমি পড়েছো, যার জন্যে। নুসরাত বলছে এটা ওদের স্যার পড়িয়েছে, তার মানে তো নুসরাত এটা পারবেই। এই ঘরে তাহলে কত হবে বুঝতে পারছো তো? এই 0 যোগ 1 করলে, আবার এখানে যদি একটা 0 করতাম, তাহলে 0 যোগ 1 করলে পাইতাম এটা। 1 যোগ 3 করলে পাচ্ছি 4, 3 যোগ 3 করলে পাচ্ছি এই ঘরের 6, 3 যোগ 1 করলে পাচ্ছি এই ঘরের 4। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কি হবে? 1 হবে প্রথম সংখ্যা। ভেরি গুড, সবসময় মনে রাখবে এর সবগুলোর প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা হবে 1। পুরোটা বলতে, আচ্ছা সাইফ বলে ফেলেছে, তো তৌফিক বলে ফেলেছে, ভেরি গুড। ফারহান বলে ফেলেছে, তাহমিদ বলতেছে ভেরি ইজি, ফারহান নাফিস বলে ফেলেছে। আচ্ছা, ফেসবুকে আমরা কারা কারা বলছি তাদেরটা একটু দেখি। ফেসবুকে আমরা কারা কারা বলছি তাদেরটা একটু দেখি। ফেসবুকে যেমন হচ্ছে মাসিহাত বলে ফেলেছে, রাইসা বলে ফেলেছে, উম্মি বলে ফেলেছে, তারপর হচ্ছে ফাতিমা বলে ফেলেছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে 1, 5, আমি কিন্তু তোমাদেরটা দেখে লিখতেছি, 10, 10, তারপর হচ্ছে কত? 5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1। এটা হচ্ছে তাহলে কি এটার প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এর সবগুলো শেষেরগুলো থাকবে হচ্ছে 1 এবং 1, ঠিক আছে। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা নিচেরটা বের করলাম? বলতেছে বুঝি না একজন। খেয়াল করো, আবার আমি বলেছি, খেয়াল করো, এখানে একটা 0 ধরলাম, তাহলে এই 0 এবং এই 0 যোগ, এই 0 এবং 1 যোগ করলে, 0 যোগ 1 যোগ করলে আমরা পাবো ঠিক নিচেরটা। তাড়াতাড়ি করে বুঝে নি একটু, হ্যাঁ, ঠিক নিচেরটা। 1 যোগ 4
করলে আমরা কোনটা পাবো? 1 যোগ 4 করলে আমরা পাবো হচ্ছে এই 5। 1 এবং 4 যোগ করলে আমরা পাবো হচ্ছে এই ঘরের 5। 5, 4 এবং 6 যোগ করলে আমরা পাবো হচ্ছে এই ঘরের 10। দেখো ঠিক মাঝখানে দেওয়া কিন্তু। তারপর 6 এবং 4 যোগ করলে আমরা পাবো 10 এবং 4 এবং 1 যোগ করলে পাবো 5। এভাবে করে আমরা হচ্ছে পাস্কেলের ত্রিভুজটা বানাতে পারি। এটা আনলিমিটেড, এটা তুমি শেষ করতে পারবা না, যেহেতু সংখ্যার শেষ নাই। তো এভাবে তুমি পাস্কেলের এই ত্রিভুজটা তুমি বানাতে পারো। এখন এটার মধ্যে বৈশিষ্ট্য প্রথম কি বলেছি, যে এটার সবগুলো থাকবে হচ্ছে শেষের ঘর এবং প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা সবগুলো থাকবে হচ্ছে 1। তারপর এদেরকে যে যোগ করলে নিচেরটা পাওয়া যাবে, ঠিক নিচেরটা পাওয়া যাবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে খেয়াল করো, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে 2-এর, তোমরা কি সূচক পড়েছো নিশ্চয়, 2-এর সূচক আকারে দেখা যায়। আমার 2 × 0 করলে পাবা হচ্ছে 1। তারপর এটাকে দেখো 1 যোগ 1 কত হয়? 2। 1 যোগ 1 যোগ 1 কত হয়? 2। এটাকে 2-এর সূচক আকারে লেখা যায়। তারপরে 1 যোগ 2 যোগ 1 করলে হয় 4, 2 স্কোয়ার। তারপর হচ্ছে এটাকে করলে পাবা হচ্ছে 2 কিউব, এটাকে যোগ করলে পাবা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এভাবে করে 2-এর সূচক আকারে এর রোগুলোকে যোগ করলে পাওয়া যায়। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে 11-এরও সূচক আকারে লেখা যায়। যেমন এটা হচ্ছে দেখো 11 টু দি পাওয়ার 0। তারপরে এটাকে 121, 11 × 11 সমান হচ্ছে 121। তারপর 11 × 11 × 11 করলে পাবা হচ্ছে 100। এই যে 1 3 3 1 পাবা, 1 3 3 1। তো এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। মূলত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ফিবোনাচ্চিকেও কমপ্লিমেন্ট করে, মানে ফিবোনাচ্চিরও যে রুলসটা আছে সেটাও কিন্তু এ ফলো করে। কিভাবে? সেটা হচ্ছে কোনাকুনি তুমি যদি করো তাহলে কি পাবো আমরা? 1 পাবো। তারপর হচ্ছে এই কোণা এবং এই কোণা মানে ডায়াগোনালি যদি করো আবার 1 পাবো। এই কোণা এবং এই কোণা যোগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তারপর এই কোণা এবং এই কোণা যোগ করলে আমরা কত পাবো? এই যে 1 এ 2 যোগ করলে কত পাবো? 3 পাবো। তারপর এই কোণা এই কোণা এই কোণা যোগ করলে পাবো হচ্ছে 1 3 1 সমান হচ্ছে 5। এইভাবে এখানেও তো আরেকটা হতো। তো এই দেখো 1 1 2 3 5 এটাও কিন্তু একটা প্যাটার্ন ফলো করে। সেটা কি প্যাটার্ন? 1 এবং 1 যোগ করলে কোনটা পাচ্ছ? পরেরটা। 1 এবং 2 যোগ করলে কোনটা পাচ্ছ? এর পরেরটা। 2 এবং 3 যোগ করলে কোনটা পাচ্ছ? এর পরেরটা। এই যে প্রথম দুটা সংখ্যা যোগ করার পরে যে পরের সংখ্যাটা পাওয়া যায়, এই ধরনের প্যাটার্নকে বলা হয় ফিবোনাচ্চি ধারা। ঠিক আছে? এই ধরনের প্যাটার্নকে বলা হয়েছে ফিবোনাচ্চি ধারা। যখন তুমি এটাকেও যখন যোগ করতা তখন পেয়ে যায় তা হচ্ছে 8। ঠিক আছে? এখানে একটা 1 থাকতো, 1 4 3, এভাবে যদি এখানে একটা 1 আসতো, এই 1 4 3 যোগ করলে পেয়ে যায় তা হচ্ছে 8। তার মানে এটাকে যদি তুমি ডায়াগোনালি যদি যোগ করতে থাকো তখন তুমি পেয়ে যাবা হচ্ছে ফিবোনাচ্চি। ঠিক আছে? তো পাস্কেলের সাথে এই জন্য ফিবোনাচ্চিটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। আর তোমাদের ফিবোনাচ্চি কিন্তু এই ক্লাসে আছে এবং ক্লাস 9-এ গেলে দেখতে পাবা যে বিশাল বিস্তারিতভাবে এর আলোচনা আছে। এবং ফিবোনাচ্চিও খুবই ইটালিয়ান একজন গণিতবিদ, সেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন গণিতবিদ। তারটা এই যে বলে দিলাম, তার যে প্যাটার্ন সেটা কিন্তু আমরা রিয়েল লাইফে অনেক এক্সাম্পল আছে। তিনি গোল্ডেন রেশিও আবিষ্কার করেন, গোল্ডেন রেশিও সূত্র আবিষ্কার করেন, যেটার মাধ্যমে দেখা যায় কি এটাকে বলা হচ্ছে গড রেশিও। মানে এটা এতটাই ইম্পর্টেন্ট, এটা ধরো তুমি চারপাশে অনেক দেখতে পাবা এর এক্সাম্পল। ঠিক আছে? ওটার ব্যাপারে আর না যাই। তো কি হলো এখানে যেটা বললাম যে এটাও এক ধরনের প্যাটার্ন, স্পেশাল প্যাটার্ন, যেটার নাম হচ্ছে ফিবোনাচ্চি। কারণ কি? এর প্রথম দুইটা সংখ্যা যোগ করলে প্রথম দুইটা সংখ্যা কি? 0 যোগ 1 করলে পরের সংখ্যা তৃতীয় নাম্বার সংখ্যাটা পাওয়া যায়। তাহলে কত হলো? সেটা হচ্ছে 2। আবার এর প্রথম দুইটা সংখ্যা যোগ করলে 1 এবং 2 যোগ করলে পাওয়া যাচ্ছে কত? 3। 3 এবং 4 যোগ করলে পাওয়া যাচ্ছে কত?
দুঃখিত, 2 এবং 3 যোগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে, সব ভুল দিয়ে রাখ, ঠিক আছে, এটা হবে না, এই সংখ্যাটা হবে না, ঠিক আছে। 2 এবং 3 যোগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 2 এবং 3 যোগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 5, এবং 3 এবং 5 যোগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 8, 5 এবং 8 যোগ করলে পাওয়া যাচ্ছে, এটাও হবে না, হ্যাঁ, 5 এবং 8 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 13। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে? 13। তাহলে 13 সাথে কত যোগ করলে, তাহলে 13 সাথে কত যোগ করব একটু বলো তো দেখি, এর পরবর্তী সংখ্যাটা পাবো। 13 সাথে কত যোগ করব, 13 সাথে কত যোগ করলে এর পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে, তাহলে বুঝতে পারবো যে ফিবোনাচিটা একটু হলেও বুঝতে পারছো। আচ্ছা আমি বলে দিই তোমাদেরকে, আরেকটু পরে আবার আমি কুইজ দিব। 13 সাথে অবশ্যই আমরা 8 যোগ করব, 13 সাথে 8 যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কত? 21। তাহলে এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 21। এইভাবে এই যে একটা প্যাটার্ন ফলো করে, এই ধরনের প্যাটার্নকে আমরা বলি হচ্ছে ফিবোনাচি সংখ্যা, ঠিক আছে, এই ধরনের প্যাটার্নকে আমরা বলি হচ্ছে ফিবোনাচি সংখ্যা। তাহলে এটা একটা ফিবোনাচি, খেয়াল করো এটাও একটা ফিবোনাচি। তাহলে এটার 9-এর পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা আমাকে একটু বলো। ভেরি গুড শান্তনু সাহা, ভেরি গুড, তাড়াতাড়ি করি আমরা, হ্যাঁ। এটা ফিবোনাচি না, এটা হচ্ছে ফিবোনাচি না, দুঃখিত, এটা ফিবোনাচি না, হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এটা হবে কত? এটা হবে আমাদের 11। আশা করি এটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো আমি একটু তাও হচ্ছে ফিবোনাচিটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই, ফিবোনাচি নিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে আমি যদি এরকম আঁকি, একটু খেয়াল করো ফিবোনাচিটা, আমি তাহলে বুঝতে পারবো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ তোমরা এটার উত্তর দিবা, ঠিক আছে। এর পরবর্তী সংখ্যাটা কত হবে এটা আমাকে একটু প্রশ্নে উত্তর দিয়ে জানাও, ঠিক আছে। এটা মনে আমরা একটু আগেই করছি, তাও আমি একটু দেখতে চাই যে এর পরবর্তী সংখ্যাটা কত হবে, ঠিক আছে, এর পরবর্তী সংখ্যাটা কত হবে। এটাও একটা ফিবোনাচি ধারা, যেটা আমি এখন লিখলাম, এর আগেরটা না। তাই বা এটার উত্তর কত হবে? ফেসবুকে যারা আছো তারা একটু উত্তর দাও। তানিয়ার উত্তরটা পেয়েছি, ওয়াসিফের উত্তরটা পেয়েছি, হ্যাঁ 13 হবে। কেন 13 হবে? আব্দুল্লাহর উত্তর পেয়েছি। কেন 13 হবে? এই যে এই দুটো সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাব এই সংখ্যাটা, এই দুটো সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এটার পরবর্তী সংখ্যাটা কত হবে? এই দুইটা সংখ্যা আবার যোগ করলে পেয়ে যাব এর পরবর্তী সংখ্যাটা। তাহলে 8 যোগ 13 একটু আগে দেখিয়েছি, সেটা যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এর পরবর্তী সংখ্যা 21, ঠিক আছে। 21-এর সাথে বলো তো কত যোগ করলে আমরা কত পাবো? এর পরবর্তী সংখ্যাটা 21-এর সাথে আমরা কত যোগ করব? তাহলে আমরা পেয়ে যাব এরও পরবর্তী সংখ্যাটা। তাহলে এই ধরনের যখনই তুমি দেখবা যে দুটি পদ যোগ করার পরে, পরপর দুটি পদ যোগ করার পরে এর পরবর্তী পদটা পাওয়া যায়, এই ধরনের প্যাটার্নকে আমরা বলবো ফিবোনাচি প্যাটার্ন, ঠিক আছে। রাইসার উত্তর সঠিক, ওকে। রিঙ্কুর উত্তর সঠিক, হ্যাঁ এটা হবে একটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার, হ্যাঁ বিজোড় সংখ্যার
প্যাটার্ন, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পেরেছো। 21, হ্যাঁ 21-এর সাথে কত, এই যে একজন উত্তর দিয়ে দিয়েছে, তৌফিক উত্তর দিয়ে দিয়েছে 34 হবে। 21-এর সাথে 13 যোগ করলে এর পরবর্তী সংখ্যা আমরা 34 পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে। এই 13-র সাথে 8 যোগ করলে পাচ্ছি 21, আবার 21-এর সাথে 13, মানে এখানে যদি 21 হয় 21-এর সাথে আবার 13 যোগ করলে পাবো হচ্ছে 34। সেম ভাবে 34-এর পরের সংখ্যাটা কত হবে, 34-এর সাথে 21 যোগ করলে পেয়ে যাবো এর পরের সংখ্যাটা। তো এই হচ্ছে আমাদের ফিবোনাচি চলে গেল। এবার আমরা হচ্ছে কিভাবে, এখান থেকে আমাকে একটু বলো যে 1 থেকে 20 পর্যন্ত 20টি পদে ক্রমিক সংখ্যা, 1 থেকে 20 মানে ক্রমিক সংখ্যা, 1 থেকে ক্রমিক সংখ্যা 20 পর্যন্ত 20টি পদের যোগফল কত হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ 4, একটু যোগ করতে থাকো, একটু যোগ করতে থাকো, ঠিক আছে। আমি কিন্তু এটার উত্তর মুহূর্তেই দিয়ে দিতে পারবো। আমি যে মুহূর্তেই দিতে পারবো তার পেছনে কারণ হচ্ছে গাউস, কার্ল গাউস। তিনিও একজন বিশাল গণিতবিদ। তিনিও হচ্ছে খুব ছোটবেলায় উনি খেয়াল করেন যে খুব তাড়াতাড়ি যে কোনো আমরা যদি দেখি যে একটা এরকম সমান্তর ধারা হয়, তাহলে আমরা খেয়াল করব যে সমান্তর ধারা হলে, সমান্তর ধারা মানে এদের পার্থক্য সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই ধরনের ধারা হলে খুব তাড়াতাড়ি হচ্ছে কি বের করে ফেলা যায়, যোগফল বের করে ফেলা যায়। যততম পদই বলো, 20টা বলো, 50টা বলো, 100টা বলো, খুব তাড়াতাড়ি বের করা যায়। যেমন ফাইজা ও নিশ্চয় জানে, সাইফও জানে, তারপর হচ্ছে মালিহাও জানে, এই জন্য তারা খুব তাড়াতাড়ি উত্তর দিল। না হলে কিন্তু দেখো এক ক্যালকুলেটরে তুমি চাপতে 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 অনেক টাইম লাগতো, অনেক টাইম লাগতো এরকম 20টা সংখ্যার যোগফল, ক্রমিক সংখ্যার যোগফল বের করতে। ওরা কিভাবে এত তাড়াতাড়ি পারলো, কারণ ওই যে গাউস উনি 10 বছর বয়সে এই সূত্রটা আবিষ্কার করে ফেলে। কিভাবে সেটা আমরা পরে দেখব। তাহলে দেখি যে কিভাবে ওরা তাড়াতাড়ি বের করলো। সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, তারপর হচ্ছে পদ সংখ্যা কয়টা, 20টা, নিচে হচ্ছে 2। এই একটা সিম্পল সূত্র দিয়ে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বের করে ফেললো যে এটার উত্তর হচ্ছে 210। খুব তাড়াতাড়ি একটা সূত্রের মাধ্যমে কিন্তু এই বিশাল একটা যোগ করা ওরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারলো। তাহলে এবার দেখি এই সূত্রটা কিভাবে আসলো। এই সূত্রটা আসছে মূলত ও খেয়াল করলো যে 1 থেকে এই যে 10 পর্যন্ত যে লিখলাম, হ্যাঁ এই যোগফলকে আমরা ধরলাম হচ্ছে ক। তোমাদের বইতে খুব সুন্দর করে দেয়া আছে, এটা আমি জাস্ট একটু ব্যাখ্যা করি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত লিখলাম, যার যোগফল হচ্ছে ক। এবার আমি এটাকে কি করব, উল্টাভাবে লিখব। উল্টাভাবে যদি লিখি তাও তো যোগফল একই থাকবে, খালি একটাকে সামনে লিখব, একটাকে পেছনে লিখব। তাহলে 10 যোগ 9 যোগ 8 যোগ 7 6, এভাবে কি করলো, সে উল্টাভাবে লিখলো। লেখার পরে এদেরকে কি করলো, যোগ করলো। তাহলে এখানে কত আসতেছে, ক যোগ ক কত হয়, 2ক। আর এ পাশে তাহলে কত হয়, 10 আর, খেয়াল করো 10 আর 1-এ কত হয়, 11। 9 আর 2-এ যোগ করলে কত হয়, 11। খেয়াল করছো, উল্টাভাবে লেখার পরে একই যোগফল আসতেছে। 8 আর 3-এও যোগ করলে হচ্ছে 11, 7 এবং 4-এও যোগ করলে হচ্ছে 11, 6 5-এ যোগ করলে হচ্ছে 11। এভাবে করেও 10টা 11 পাইলো। 10টা সংখ্যাকে প্রথমে একভাবে লিখে তারপর উল্টাভাবে করে যোগ করার ফলেও 10টা 11 পেল। কয়টা 11 পেল, 10টা 11। তাহলে 2ক ইকুয়াল টু 10। 10টা 11কে আমরা বারবার, ওই যে বারবার যোগটাকে তো আমরা গুণ বলি, তাহলে 10 বার গুণ করলাম, পেয়ে গেলাম কি 10 × 11। তাহলে ক ইকুয়াল টু, এবার 2টাকে ওর পাশে নিয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 55। কিভাবে কাটাকাটি করলাম, 5 আসলো, 5 দিয়ে 11কে গুণ করলে পাচ্ছি হচ্ছে 55। এইভাবে তিনি একটা খুবই সুন্দর একটা কি করলেন, একটা সূত্র তৈরি করলেন। তাহলে সেটা কিভাবে হলো সেটা আমরা এবার একটু দেখি।
সেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম সেটাকে উনি এভাবে সাজালেন, সাজানোর পরে এই যে 2ক যেটা হচ্ছে কত পেলাম, তাহলে দেখো এবার ওটাকে উনি কি করলেন, একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করলেন, যেটা হচ্ছে 1 + 10। 11কে তিনি কিভাবে লিখলেন, প্রথম পদ হচ্ছে 1, শেষের পদ হচ্ছে 10। এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ তো একই ছিল তাই না, শেষের পদ ছিল হচ্ছে 10। আর ওই যে বললাম 10 বার, কয়টা উনি এরকম দেখতে পারলেন যে 10টা জিনিসকে তিনি গুণ করেছেন, তাহলে 10 বার, তাহলে সেটা হচ্ছে পদ সংখ্যা। এই 10 হচ্ছে পদ সংখ্যা, আর 2 হচ্ছে ওই যে উনি 2 বার যোগ করেছেন, এই জন্য সেটাকে 2 হিসাবে এসছে এখানে। তাহলে কত পেয়ে গেলেন উনি, একটা সূত্র পেয়ে গেলেন। সেটা কি, যে কোনো সমান্তর ধারা, সমান্তর ধারা বলতে বোঝাচ্ছে এই যে একটু আগে বলেছি একই ডিফারেন্স থাকবে এদের একই, যেমন জোড় সংখ্যার ডিফারেন্স হচ্ছে 2, বিজোড় সংখ্যার ডিফারেন্স হচ্ছে 2। তারপর দেখো 1, 3, 6, 9, এদের ডিফারেন্স কত, 3। তাহলে এটাও একটা সমান্তর ধারা, ঠিক আছে, এটাও একটা প্যাটার্ন, এদের ডিফারেন্স হচ্ছে 3। ঠিক আছে, এটা একটা সমান্তর ধারা। এটাও কিন্তু আমরা সেম একই পদ্ধতিতে এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। এটাই হচ্ছে সে ইম্পর্টেন্ট গাউসের সূত্রটা, যেটা উনি 10 বছর বয়সে, এত বেশি উনি ব্রিলিয়েন্ট ছিলেন যে 10 বছর বয়সে যখন তাকে টিচার নাকি অঙ্ক করতে দেয় 1 থেকে 100 পর্যন্ত যোগ করো যাতে ডিস্টার্ব না করে, সে খুব তাড়াতাড়ি একটা সূত্র আবিষ্কার করে খুব তাড়াতাড়ি বের করে ফেলে। ঠিক আছে, ওকে, তাহলে কি এটা বুঝতে পেরেছি যে সূত্রটা কিভাবে আসলো এবং আমরা কিভাবে এটা কাজে লাগাতে পারি? আমরা কি বুঝতে পেরেছি যে কোনো, এই যে এখন আমি যদি বলি, এখানে আমি যদি বলি 1 থেকে 50-এর যোগফল বের করো, 1 থেকে 50-এর যোগফল বের করো, তাহলে প্রথম পদ কি, এটা হচ্ছে প্রথম পদ, আর এটা হচ্ছে শেষ পদ। শেষ পদ মানে শেষ সংখ্যাটা। তাহলে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 50, আর টোটাল সংখ্যাও যেহেতু ক্রমিক সংখ্যা, আমি বলেছি যে 50তম পদের, 1 থেকে 50-এর মধ্যে 50তম পদের যোগফল বের করো, তাহলে পদ সংখ্যা হচ্ছে 50/2। তুমি এখন যদি যোগ করো দেখতে পাবা এটাই পাবা তুমি। ঠিক আছে, এখন তুমি যদি যোগ করতে থাকো পেয়ে যাবা হচ্ছে এইটাই। তাহলে কত পেয়ে গেলাম আমরা, এখানে পেলাম 25 আর এখানে পেলাম 51। তাহলে 51 আর 25-এ তুমি যদি এখন গুণ করে দাও তুমি পেয়ে যাবা হচ্ছে 1 থেকে 50-এর যোগফল। ফারাজ উত্তর দিয়ে দিয়েছে, ওসমান উত্তর দিয়ে দিয়েছে 1275। এটা খুবই ইম্পর্টেন্ট, যখন তোমরা 9-এ উঠবা, ধারা পড়বা, তখন এই সূত্রটা খুব কাজে লাগবে। সেজন্য এই সূত্রটা এখন থেকে খুব ভালোভাবে হচ্ছে আয়ত্ত করে নাও। ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমরা এবার দেখি যে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রেও তোমাদের এখানে দেওয়া আছে, সাইমের উত্তর সঠিক। বিজোড় সংখ্যার ক্ষেত্রেও তোমাদের এখানে দেওয়া আছে যে কিভাবে হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটা হচ্ছে যোগফল বের করার একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ ওই যে 5 যোগ 7 যোগ এরকম। তো সেটাকে কিভাবে হচ্ছে যোগফলটা বের করে সেটাও একটা তোমার সূত্র তৈরি করেছে। সেটা হচ্ছে কি, 1 আর 3, এখানে হচ্ছে একটা পদ দুইটা পদ, কয়টা পদ এখানে, দুটি পদ। দুটি পদকে যোগ করলে পাবা হচ্ছে 4, যেটাকে 2 স্কোয়ার আকারে লেখা যায়। এখন 1 যোগ 3 যোগ 5, এটাকে যোগ করলে কত পাবা, এটাকে যোগ করলে পাবা 8, যেটা হচ্ছে বর্গ সংখ্যা সম্পর্কে আমরা জানি। এই 2 স্কোয়ার মানে কি, একই সংখ্যাকে 2 বার গুণ, সেটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, যেটাকে বর্গ সংখ্যা বলা হয়। তাহলে এটাকে এবার আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এবার আমরা লিখতে পারি
ঠিক আছে, এটাকে তাহলে আমরা এবার লিখতে পারি যে 4 স্কয়ার। এটাকে এবার আমরা লিখতে পারি যে 2 কিউব, তারপর লিখতে পারি 1 যোগ আচ্ছা 3টা লিখি নাই, এটা যোগ করলে আমরা কত পেয়ে যাব, এটা যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 8, 8 হলে তারপর পাবো হচ্ছে 8, 9, দুঃখিত, এই যে এটা আমি যোগ করাটা ভুল হয়েছে, 1 যোগ 3 যোগ 5 করলে পাচ্ছি কত 9, যেটা হচ্ছে 3 স্কয়ার। তারপর দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 করলে আমরা কত পাচ্ছি, আই থিঙ্ক 16, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে 4 স্কয়ার। তারপর দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 15 করলে আমরা পাবো হচ্ছে 25, হ্যাঁ, সেটা হচ্ছে 5 স্কয়ার। আচ্ছা আমি একবার বাংলা একবার ইংরেজিতে লিখতেছি, আই থিঙ্ক আই নিড একটু ধৈর্য, হ্যাঁ। তাহলে দেখতে পাচ্ছ যে একটা প্যাটার্ন ফলো করতেছে, একটা প্যাটার্ন, ভেরি গুড, ওকে, এই যে খেয়াল করছে, এই যে মনোযোগীরা খেয়াল করছে। সেটা কত, আমি এটা লিখতেছিলাম কত 8 লিখতেছিলাম, 8 লিখলে তো হবে না, এখানে যোগ আসতেছে 5 আর 4 কত হয় 9 আসে, আমি লিখছি 8, 8 লেখার কারণে সেটা গোলমেলে হয়ে গেছে। তো যোগগুলো খুব ধৈর্য সহকারে করবা। তো এভাবে দেখো তুমি একটা প্যাটার্ন ফলো করতেছে, সেটা কি, সেটা দেখতে পাচ্ছি একটা বর্গ, হ্যাঁ, ক্রমিক বর্গের একটা প্যাটার্ন ফলো করতেছে, ক্রমিক সংখ্যার বর্গের একটা প্যাটার্ন ফলো করতেছে। এখন আমি এটাকে যদি 5-এর জায়গায় এরপরে 6 আসবে, অবশ্যই 2-এর পরে 3 আসতেছে, 3-এর পরে 4 আসতেছে, 4-এর পরে 5 আসতেছে, এর পরেরটা যোগ করলে অবশ্যই 6 পাবো। তাহলে সেভাবে আমরা এটাকে না লিখে আমরা যদি লিখে দিই, একটা সূত্র তৈরি করে ফেলি, সেটা হচ্ছে ক স্কয়ার, মানে ক হচ্ছে সূত্রটা তৈরি করলাম, সেটা হচ্ছে বিজোড় সংখ্যার যোগফলের সূত্র, সেটা কি ক স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে এবার যদি আমি বলি যে 10টা পদের যোগফল, দেখো দুইটা পদের যোগফল হচ্ছে 2 স্কয়ার, 3টা পদের যোগফল হচ্ছে 3 স্কয়ার, 4টা পদের যোগফল হচ্ছে 4 স্কয়ার, আর 5টা পদের যোগফল হচ্ছে 5 স্কয়ার। তাহলে আমি যদি বলি 10টা পদের যোগফল, তখন সেটাকে আমি কিভাবে লিখবো, 10 স্কয়ার, ঠিক আছে। এবার আমি যদি তোমাদেরকে বলি যে 50টা পদের বিজোড় সংখ্যার 50টা পদের যোগফল, সেটাও তুমি বের করে ফেলতে পারবা এই ক স্কয়ার থেকে, সেটা হচ্ছে 50 স্কয়ার। এখন আমি তোমাদেরকে যদি বলি 51তম পদের যোগফল কত হবে, বিজোড় সংখ্যার 51তম পদের যোগফল কত হবে, সেটাও কি তুমি বের করে ফেলতে পারবা না? সেটা কত হবে, 51তম পদের যোগফল 2 নাম্বারটা 18 হবে, না 16 হবে। তুমি খেয়াল করে দেখো, এই যে খেয়াল করো, এটা হচ্ছে 9, আচ্ছা 9 9 18, 18 তো হওয়ার কথা না, হ্যাঁ 18ই তো হচ্ছে, ওকে। আচ্ছা এটা কারণ হচ্ছে আমি 7 স্কিপ করে গেছি, বাবা আমি 7 স্কিপ করে গেছি, ভেরি গুড অবজারভেশন, ভেরি গুড অবজারভেশন, কারণ আমি এখানে 7 স্কিপ করে গেছি, ভেরি ভেরি ব্যাড। আজকে যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বারবার ভুল হচ্ছে, হয়তো বা অনেকগুলো পড়ানোর প্রেশার আমি হয়তো বা এটা ভুল করছি। যাই হোক এটা আমি একটু ডিপ ব্রিথ নিয়ে নিই, তোমরা একটু দেখতে থাকো। এটা 7 হবে, 7 মিস গেছে এই জন্য, ঠিক আছে, 7 মিস গেছে। ভেরি গুড ফারহান,
ফারহানের উত্তরটা সঠিক, 7টা মিস চলে যাওয়াতে আমার উত্তরটা ভুল আসতেছিল। আই থিঙ্ক আই নিড আ ডিপ ব্রেথ, এবং হচ্ছে একটু পানি খেয়ে নিই আমি। আর তোমরা একটু দেখো এটা বুঝতে পেরেছো কি না, কারণ হচ্ছে 7টা মিস চলে গেছে, 5-এর পরে 7 হবে। সাইফ ঠিক, সঠিক। হ্যাঁ, অলরেডি অনেকে 51 ইয়া দিয়ে দিছে, তাসনিন দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে ফখরুল ইসলাম দিয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমার মনে হচ্ছে আমি এবার রেডি। আমি একটু পানি খেয়ে নিছি, আই থিঙ্ক গলাও শুকায় গেছিল। আচ্ছা, ফেসবুকে কারা কারা উত্তর দিয়েছি দেখি। 51তম পদের আমরা যদি বিজোড় সংখ্যা নেই, 51তম পদ, তাহলে 51তম পদের বিজোড় সংখ্যার ক্ষেত্রে কত আসবে? 51। যে শাহানা অলরেডি উত্তর দিয়ে দিয়েছে 51 স্কোয়ার হবে। তানিয়া উত্তর দিয়ে দিয়েছে, শাহানা উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমি একটু যেহেতু ডিপ ব্রিথ নিয়ে নিয়েছি, আশা করি এবার আমি একটু বেশি কনসেন্ট্রেট করতে পারবো। সাইফের উত্তরটা সঠিক। হ্যাঁ, তাহলে 51 হবে হচ্ছে 2600, হ্যাঁ 2601 হবে 51তম পদের যোগফল। কিভাবে বের করেছি? জাস্ট 51কে স্কোয়ার করে দিয়েছি। এই যে স্কোয়ার করা, এটাকে আমরা কি বলে থাকি? বর্গ বলে থাকি। যখনই একটা সংখ্যার উপর এরকম 2 থাকবে সূচক আকারে, তখন আমরা তাদেরকে বর্গ বলে থাকি। যেমন দেখো, কোনো সংখ্যা বর্গ মানে কি? 7 এবং 7। হ্যাঁ, বর্গ মানে হচ্ছে একই সংখ্যাকে আরেকবার গুণ করা। একই সংখ্যাকে আরেকবার গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে বর্গ। বর্গ সংখ্যা, পূর্ণবর্গ এটা। আর এর বর্গমূলটা হচ্ছে কি? 7। একে যখন আমরা আবার রুট করে দিব, তখন আমরা আবার এর যে মূল যে সংখ্যাটা দিয়ে গুণ করেছে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। এটা আমরা নিশ্চয়ই ক্লাস 7-এ পড়ে এসেছি। তাহলে দেখতে পাচ্ছি, তাহলে এবার আমি বর্গ, যদি যে কোনো সংখ্যার বর্গ আমরা একটু শিখে নিব 1 থেকে, কারণ তোমাদের এই চ্যাপ্টারে লাগবে 1 থেকে অ্যাটলিস্ট 20 পর্যন্ত আমরা বর্গটা একটু শিখে নিব। ঠিক আছে? মুখস্থ থাকলে আমাদের যখন এই যে বর্গ বের করো, একটা সংখ্যার বর্গ বের করো, তখন কিন্তু আমাদের সুবিধা হবে। আর আমাদের তো ক্যালকুলেটর এখন আছে, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো। তাহলে বর্গ সংখ্যা কি বুঝতে পেরেছি? যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, ধরো আমি যদি বলি 50-এর বর্গ কত, তখন আমরা কি বলবো? 50 × 50। এটাকে সংক্ষেপে লেখা যায় হচ্ছে 50 স্কোয়ার। ঠিক আছে? এটাকে সংক্ষেপে লেখা যায় হচ্ছে 50 স্কোয়ার। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে 50-এর বর্গ। আবার 50 স্কোয়ারকে আমরা যখন আবার এরকম রুট করে দিব, তখন আমরা পেয়ে যাব হচ্ছে এর বর্গমূলটা পেয়ে যাব। তাহলে 50টা হচ্ছে 50 স্কোয়ারের বর্গমূল। আমি কি বলেছি? জাস্ট হচ্ছে আমি ধারণাটা দিচ্ছি যে 1 থেকে, এই যে 1 1 গুণ করলে 1 হয়, 2 2 একই সংখ্যা দিয়ে দেখো গুণ করতেছে। এই যে একই সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে সংখ্যাটা পাবো তাদেরকে আমরা বলবো বর্গ সংখ্যা, এবং যে সংখ্যাটা দিয়ে গুণ করার কারণে বর্গ সংখ্যা পাচ্ছি তাকে আমরা বলবো বর্গমূল। তাহলে এভাবে দেখতে পাচ্ছ, 11কে 11 দিয়ে গুণ করলে পাচ্ছি 121। একটু আগে আমি দেখিয়েছি, সূচকটা আশা করি আমরা পারি। 12কে 12 দিয়ে গুণ করলে পাচ্ছি 144। এভাবে করে ঠিক 20 পর্যন্ত একটু শিখে নিবা, 20 পর্যন্ত একটু শিখে নিবা। ঠিক আছে? তো সেটাই আমরা একটু আগে দেখলাম যে একটা সংখ্যার বর্গ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, ক্রমিক সংখ্যার বর্গ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল। তো এটা দেখানোর কারণ কি? তোমাদের একটা টপিক আছে যে একটা সংখ্যাকে দুটি সংখ্যার সমষ্টির বর্গরূপে প্রকাশ করো। সেটা আমরা কিভাবে করব দেখি তোমরা এটা পারো কিনা। এটা তোমরা পারো কিনা আমি পরে ব্যাখ্যাও করে দিচ্ছি। হ্যাঁ, এটা পারো কিনা একটু সবাই উত্তর দেই। এটা পারো কিনা এটা একটু আমরা সবাই উত্তর দেই। ঠিক আছে?
আমি দেখতে পাচ্ছি আমরা ফেসবুকে অনেকে উত্তর দিয়ে দিয়েছি। যারা আমরা একটু পোলে অংশগ্রহণ করতে চাই তাদের জন্য দিলাম, পোলে আমরা সেটা উত্তর দিতে পারি। হ্যাঁ, ভেরি গুড। ফেসবুকে যারা যারা উত্তর দিয়েছো ভেরি গুড। সেটা আমরা কিভাবে আসলে বের করলাম সেটা আমরা এখন দেখব, যে আমরা আসলে কিভাবে এই জিনিসটা বের করলাম। ঠিক আছে, তো সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে এই যে দুটি সংখ্যার বর্গ আকারে আমরা কিভাবে, তোমাদের এটা প্রশ্নে খুবই বেশি আছে এবং এমসিকিউতেও আসতে পারে, সেটা আমরা অনেকে উত্তর দিয়েছি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কিভাবে সেটা বের করব, সেটা হচ্ছে 13 এর ছোট বর্গ, কাছাকাছি ছোট বর্গ কোনটা সেটা আমরা আগে নিব। তাহলে 13 এই জন্য বলেছি যে একটু আগে আমরা বললাম যে বর্গগুলো আমরা শিখে নিব, সংখ্যার বর্গগুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ 3 করলে কত আসতেছে 9, তার মানে 3 স্কোয়ার করলে আসতেছে 9। 4 গুণ 4 করলে কত আসতেছে 16, তার মানে 4 স্কোয়ার করলে আসতেছে 16, যা কিন্তু 13 এর বেশি। একটু খেয়াল করো এই অঙ্কগুলো করার নিয়মটা কি, 13 এর থেকে কিন্তু 16 বেশি, তাহলে বেশিটা নিব না কমটা নিব। সেটা কত আসছে 9, সেটা কত আসছে 9। তাহলে 13 থেকে 9 বাদ দিলে কত থাকবে, 13 থেকে 9 বাদ দিলে আর থাকবে 4। তাহলে 4 কি কোনো বর্গ সংখ্যা, আগে আমরা সেটা দেখব যে 4 কি কোনো বর্গ সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 4 একটা বর্গ সংখ্যা, যাকে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি। যদি 4টা বর্গ সংখ্যা না হতো তখন কিন্তু আমাদেরকে আরেকটা সংখ্যা ট্রাই করতে হতো। ঠিক আছে, আরেকটা কাছাকাছি সংখ্যা ট্রাই করতে হতো। তাহলে কিভাবে বের করলাম, প্রথমে হচ্ছে 13 এর ছোট, 13 এর থেকে ছোট প্রথম বর্গ সংখ্যাটা আমরা আগে বের করব। সেজন্য আমাদেরকে জানতে হবে কিভাবে সংখ্যাগুলোর বর্গ মুখস্থ থাকলে ভালো। এই যেমন আমি বললাম 3 3 কে 9, ঠিক আছে, 3 স্কোয়ার করলে 9 আসবে। এই ব্যাপারটা তোমার যদি ক্লিয়ার একটা মুখস্থ বিদ্যা থাকে, মুখস্থ যদি ধারণা থাকে তাহলে ভালো, আর নাহলে তো ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করা যায়। তাহলে সেটা কত পেয়ে গেলাম 9, আর পরেরটা পেয়ে গেলাম হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এই 13কে কিভাবে লেখা যায়, 3 স্কোয়ার, 13কে লেখা যাচ্ছে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 13। হ্যাঁ, তাহলে কত আসতেছে 9 যোগ 4 সমান পেয়ে যাচ্ছে হচ্ছে 13। এইভাবে হচ্ছে আমরা অঙ্কগুলো করব। তো পরেরটা আমরা দেখি, নিচের কোন সংখ্যাগুলোকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এটা দেখি পারো কিনা, খুব তাড়াতাড়ি এটার উত্তর দিবা। হ্যাঁ, সময় দিচ্ছি না কারণ হচ্ছে তোমরা এটা পারবা। নিচের কোন দুটি সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করা যায়। ওকে, আচ্ছা তাহমিদুল, তারপর হচ্ছে ওকে 17 র্যাঙ্কিং। আচ্ছা সবাই র্যাঙ্কিং, এটা কিন্তু তোমরা যা পেইড গ্রুপে তারা দেখতে পায়। হ্যাঁ, আচ্ছা ফেসবুকে কারা কারা উত্তর দিচ্ছি দেখি। অনেকেই সঠিক উত্তর দিচ্ছি, কিন্তু অনেকেই হয়তো বা চেক করছি না, এটা একটু সময় লাগবে, চেক করে দেখা লাগবে। কিন্তু এখানে একটাই উত্তর, তাই প্রথমটা পেয়ে গেলে, যদি প্রথমটা চেক করার পর প্রথমটা পেয়ে যাও তাহলে তো উত্তর তুমি তাড়াতাড়ি দিতে পারবা। উত্তর বলছে সি। 100 কি একটা বর্গ সংখ্যা? হ্যাঁ, 100 একটা বর্গ সংখ্যা। ওকে, উত্তর অনেকে বলছে সি, অনেকে বলছে এ। হ্যাঁ, দেখি আমরা দুটাই করে দেখি। দুটি সংখ্যার, কিন্তু খেয়াল করো, একটু খেয়াল করো যারা যারা উত্তর সি দিয়েছো, কেন উত্তরটা সি হবে না এটাই আমি একটু পরে ব্যাখ্যা করব। দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে, এটাকে একটা সংখ্যার বর্গ আকারে লেখা যাচ্ছে 2 স্কোয়ার আর 10 স্কোয়ার।
দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। রাইসার উত্তর সঠিক, তারপর হচ্ছে না মিথুর উত্তর সঠিক নয়, ও এ এবং সি দুইটাই দিছে। এটাকে খেয়াল করো, এটাকে কি আরও একটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাচ্ছে? যাচ্ছে না। এখানে উত্তরটা হবে এ। কেন উত্তরটা এ হবে? দেখো, 2কে আমরা 2-এর সব থেকে ছোট বর্গ কোনটা? 2-এর থেকে ছোট বর্গ কোনটা? 1, 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার পাইলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। 50কে দেখো, 50কে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? 50কে কিন্তু দুভাবে প্রকাশ করা যায়। 50 এর থেকে সব থেকে ছোট সংখ্যাটা কি? 50 এর থেকে সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে, যেটাকে আমরা 50 এর কাছাকাছি ধরতে পারি বর্গ সংখ্যা, সেটা হচ্ছে 7। খেয়াল করো, 7 গুণ 7 কত হয়? 7 7 49, তাই না? সব থেকে ছোট বর্গ সংখ্যাটা হচ্ছে 49। তাহলে 7 স্কোয়ার আর কত বাকি থাকে? 50-এর থেকে কি করব? 49 বাদ দিব। যেটা বাকি থাকবো সেটাকে আমরা বর্গ সংখ্যা কিনা চেক করে দেখব। দেখতে পাচ্ছি 1 হচ্ছে একটা বর্গ সংখ্যা, তাহলে 1 স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম আমরা 50কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম। কিন্তু এটাকে কি পারছি? এই দুটাকে কি পেরেছি? এই দুটাকে কিন্তু আমরা পারছি না, ঠিক আছে? এই জন্য এই দুটা হবে না। বাকিগুলোকে চেক করে দেখবা, বাকিগুলোও হবে না। এইটাকে আরেকটা বর্গ আকারে প্রকাশ করায়, যে একটা সংখ্যাকে কিন্তু শুধুমাত্র একটা বর্গ আকারে প্রকাশ করা যায় না। 1 থেকে 100 পর্যন্ত মনে হয় 32টা সংখ্যাকে বর্গের সমষ্টি আকারে, দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এটাকে আরেকটা কিভাবে প্রকাশ করা যায় একটু খেয়াল করি। দেখো, এটাকে যদি আমি এভাবে লিখি যে এর পরের সংখ্যাটা কত হয়, 25 আকারে যদি লিখি যে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে কত হবে? 25 যোগ 25 করলেও কিন্তু আমরা পাচ্ছি দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারছি। তো একটা সংখ্যাকে একভাবেও প্রকাশ করা যায়, আবার দুভাবেও বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি ক্লিয়ার। এরকম 3টি সংখ্যার বর্গের আকারেও প্রকাশ করা যায় হচ্ছে 325কে। এটাকে 3টি সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যায়। এই জন্য আমাদেরকে কি শিখতে হবে? ওই যে বড় সংখ্যা যদি দেয় তখন আমাদেরকে ওই যে বর্গের যে নামটা সেটা আমাদেরকে জানতে হবে, যে 1 স্কোয়ার সমান 1 স্কোয়ার, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9। এটা যদি আমরা একটু জেনে থাকি তাহলে ভালো হয়। তাহলে সেটা আমরা যদি দেখি তখন দেখব 1 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার আকারে একবার প্রকাশ করা যায়। যেটা দেখলাম 50কে দুইভাবে প্রকাশ করা যায়, সেরকম 65কেও দুইভাগে প্রকাশ করা যায়। তারপর হচ্ছে আরেকটা আমি যদি দেখি 6 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার আকারেও প্রকাশ করা যায়। তারপর হচ্ছে 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার আকারে, এই 3ভাবে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। তো এই হচ্ছে গিয়ে 325কে হচ্ছে 3টি সংখ্যার বর্গের আকারে, 50কে দুটি সংখ্যার বর্গের আকারে, কোনো সংখ্যাকে শুধুমাত্র দুটি সংখ্যারই বর্গের আকারে, মানে একভাবেই শুধুমাত্র দুটি সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পেরেছো যে বর্গ কিভাবে প্রকাশ করতে হয় বর্গ সংখ্যা আকারে। এটা নিয়ে আমরা একদম লাস্টের দিকে দেখব। হ্যাঁ, ব্রেক বলতে আমরা ক্লাসটাও শেষ করে ফেলবো। হ্যাঁ, লাস্ট টপিক আজকে আমাদের। লাস্ট টপিকের পর একটা সিকিউ দেখে আমরা ক্লাসটা শেষ করে দেব, ঠিক আছে? এবার দেখো, ওই যে একটু আগে জ্যামিতিক প্যাটার্ন পড়ালাম, সেটার মধ্যে আমরা যে কোনো সংখ্যা, যেমন আমি যদি বলি এটার প্রথম পদ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এখন চতুর্থ পদ মানে হচ্ছে 13। এখন পঞ্চম পদটাও তুমি তাড়াতাড়ি বের করতে পারবা। কিন্তু আমি যদি বলি 10তম পদ কত হবে, তখন কিন্তু তোমার একটু ওই যে বারবার তখন যোগ করে ডিফারেন্সগুলো যোগ করে দেখতে হবে। সেই জন্য একটা সূত্র আছে, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। সেই সূত্রটা আমরা আগে দেখব, কিন্তু আমরা আগে বলি যে 13তম পদে কয়টা কাঠি লাগবে। এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 4টা কাঠি লেগেছে। পরেরটা লেগেছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। পরেরটায় লাগছে 10টা। তার মানে দেখো 3 3 করে বাড়তেছে, ঠিক আছে? ওকে,
এদের মধ্যে দেখো বাড়ার যে পরিমাণটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে 13তম জিনিসটা, 13তম কাঠিটা দেখতে কেমন হবে? 1 2 3, এটা হচ্ছে প্রথম কাঠি, 4টা লেগেছে, তারপরে আবার 3টা, আবার 3টা, আবার 3টা। 13তম যে চতুর্থতম পদে লাগবে হচ্ছে 13টা কাঠি। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো তো কিভাবে কাঠির সংখ্যা জ্যামিতিক আকৃতি দেখেও আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে চতুর্থতম পদে লাগবে হচ্ছে 13টা কাঠি। তাহলে পঞ্চমতম পদে কয়টা লাগবে বলো তো? তাহলে পঞ্চম পদে কয়টা লাগবে? পঞ্চমতম পদে প্রথম পদে লাগলো 4টা, দ্বিতীয় পদে লাগলো 7টা কাঠি, তৃতীয় পদে 10টা কাঠি, চতুর্থ পদে 13টা কাঠি, পঞ্চমতম পদে কয়টা কাঠি লাগবে আমাকে একটু বলো। পঞ্চম পদে কয়টি কাঠি লাগবে? পঞ্চম পদে কয়টি কাঠি লাগবে? খুবই সিম্পল। প্রথমে খেয়াল করবে এদের মধ্যে পার্থক্যটা একই কি না। পার্থক্য 16। ভেরি গুড। মেহরাজের উত্তর সঠিক, নুহার উত্তর সঠিক। 16টা কাঠি। কিভাবে? 13-র সাথে ওই যে 3 যোগ করে দিলাম। 13-র সাথে যদি 3 যোগ করে দিই আমরা পঞ্চমতম পদে আমরা কাঠির সংখ্যা পেয়ে যাব। সেটা কতটা হবে আবার সাজালে আমরা দেখতে পাবো। এটার সাথে জাস্ট আর 3টা কাঠি যোগ করে দিলে আমরা পঞ্চমতম পদের কাঠির সংখ্যা পেয়ে যাব। সেটা কত? 16টি। এখন তাহলে যেটা বললাম যে 10তম পদে গিয়ে কয়টা কাঠি লাগবে, এটা তার মানে তোমাকে চিত্র এঁকে এঁকে বের করা ভেরি ডিফিকাল্ট। সেটার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, খেয়াল করো, পার্থক্যটা কি? এই যে বললাম দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 3, পার্থক্য 3 গুণ বললাম কত? কয় নাম্বার? 10 নাম্বার পদ। ক হচ্ছে পদর সংখ্যা, ওই যে একটু আগে দেখলাম যে 10তম পদ, তাহলে 10 যোগ প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটা কত? 4, বিয়োগ পার্থক্য, প্রথম সংখ্যাটা কত? 4, বিয়োগ হচ্ছে পার্থক্য, পার্থক্যটা কত? 3, করলে আমরা 10তম পদের কাঠির সংখ্যা পেয়ে যাব। 10তম পদের কাঠির সংখ্যা আমরা পেয়ে যাব। কত হবে? 30 যোগ 1, 31টা কাঠি লাগবে। 10তম পদে এখন তুমি যদি সাজিয়ে সাজিয়ে লেখো পেয়ে যাবা হচ্ছে 31টা। তাহলে এটাই হচ্ছে সেই পদ সংখ্যা বের করার সূত্র। যে কোনো পদ সংখ্যা বের করার সূত্র সেটা হচ্ছে কি? পার্থক্য গুণ ক মানে হচ্ছে পদ সংখ্যা, এটা তুমি পদ সংখ্যাও লিখতে পারো, প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এটা হচ্ছে তোমাদের এইটার যে কোনো যে এরকম যদি তুমি দেখো যে ধারার মধ্যে, যে কোনো একটা এরকম ধারার মধ্যে একই ধরনের পার্থক্য আছে, তখন সেখানে যে কোনো পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা। এটাকে আরো সুন্দরভাবে লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে? যখন তুমি 9-এ উঠবা তখন এই সূত্রটা পাবা। এটাকে মূলত এভাবে বাংলায় লিখেছে। ঠিক আছে? এটাকে মূলত এভাবে বাংলায় লিখেছে। ঠিক আছে? সেটা কি? এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে পদ সংখ্যা, মাইনাস ডি হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? এটা তুমি যখন 9-এ উঠবা, সমান্তর ধারা গুণোত্তর ধারা পড়বা, তখন এটা ব্যবহার করা লাগবে, শুধু সমান্তর ধারা ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে না। তখন এভাবে হচ্ছে পদ সংখ্যা বের করা লাগবে। এটা না শিখে আমরা এটাই শিখি যে পার্থক্য, তাহলে আমাদের হয়তো মনে থাকবে। চাইলে এটাও শিখে নিতে পারো। এভাবে দিলেও একই রেজাল্টই তুমি পাবা। প্রথম পদ যোগ পদ সংখ্যা মাইনাস 1 ইন্টু পার্থক্য বা ডিফারেন্স, সেটা হচ্ছে ডি। আর না হলে এটা লিখে নিতে পারো পার্থক্য গুণ ক। পার্থক্য মানে কি? এই যে দুটি সংখ্যার মধ্যে যে পার্থক্যটা আসবে সেটার সাথে পদ সংখ্যাটা গুণ করবা ক, প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা যে কোনো সংখ্যার, যে কোনো ধারার হচ্ছে বীজগাণিতিক রাশি আকারে যে কোনো ধারার পদ আমরা নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো তো, এটা চতুর্থ প্যাটার্নে, এটা কি? প্রথম প্যাটার্ন, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এখন তাহলে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কতটি হবে? কাঠির সংখ্যা কতটি হবে? এটাও খুবই ইজি।
শেষের দিকে আমরা চলে আসছি। আচ্ছা, আমি এটা করিও দেই। দেখতে পাচ্ছি এখানে কয়টা কাঠি লেগেছে? 3টা। এখানে কাঠি কয়টা লেগেছে? 3টা। এখানে কাঠি কয়টা লেগেছে? 3টা। পরে হচ্ছে 4 5 5টা। এখানে লেগেছে কয়টা? যদি গুণল দেখবা 7টা। তাহলে এর পরেরটাতে কয়টা লাগবে? অবশ্যই উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি। পরেরটাতে অবশ্যই লাগবে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা আমরা ধারা তৈরি করতে পারছি, একটা প্যাটার্ন, সংখ্যার একটা প্যাটার্ন তৈরি করতে পেরেছি। দেখতে পাচ্ছি 3 5 7, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। তাহলে এর পরেরটার মধ্যে অবশ্যই এখানে 7টা কাঠি লাগতেছে, তার মানে 7-এর সাথে যদি 2 যোগ করে দেই এর পরেরটা জ্যামিতিক আকৃতির কাঠির সংখ্যা আমরা পেয়ে যাব। সেটা কত? সেটা হচ্ছে 9। বুঝতে পেরেছি আমরা কিভাবে এটার প্যাটার্নের সংখ্যা। এখন আমি যদি বলি খেয়াল করো, এখন আমি যদি বলি যে এর 14তম পদে প্যাটার্নের সংখ্যা, মানে 14তম পদে না লিখে যদি বলি প্যাটার্নে কাঠির সংখ্যা কত, তাহলে সেটা কিভাবে বের করবা? ওই যে একটু আগে বললাম পার্থক্য গুণ ক, পার্থক্য গুণ ক, এটা ছিল না? তারপর হচ্ছে কি? পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। তাহলে পার্থক্য কত? 2 ক। দেখো একটা যে বীজগাণিতিক রাশি তৈরি করতেছি, 2 ক আর প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 3 বিয়োগ পার্থক্য, পেয়ে গেলাম আমাদের বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এই যে একটা বীজগাণিতিক রাশি। এবার আমরা সেখানে জাস্ট 14তম পদে 2 এর ক এর জায়গায় আমরা 14 বসায় দিব। তাহলে কত পেলাম? 29। দেখি সবার সাথে মিলেছে কিনা। ওসমানের সাথে মিলেছে, ফাইজার সাথে মিলেছে, তারপরে হচ্ছে হুমায়রার সাথে মিলেছে। হ্যাঁ, সঠিক। এভাবে হচ্ছে আমরা আগে বীজগাণিতিক রাশিটা তৈরি করব, তারপর হচ্ছে সেখান থেকে যে কোনো, এভাবে সূত্রটা তৈরি করবা, সেখান থেকে বা যে কোনো তম পদের পদ সংখ্যাটা কত হবে সেটা তুমি বের করে ফেলতে পারবা। যে কোনো তম পদের পদ সংখ্যাটা কত হবে, যে কোনো তম পদের পদ সংখ্যাটা কত হবে সেটা তুমি এই বীজগাণিতিক রাশির সূত্রটা বানানোর পরে বের করতে পারবা। তাহলে সূত্রটা এবার তুমি নিশ্চয়ই যে কোনোটাই বের করতে পারবে। এখানে যদি 5 থাকতো তাহলে এখানে আমি 5 ক দিতাম এবং 3 - 5 দিতাম। ঠিক আছে, 3 হইতো না, তখন হয়তো অন্য কিছু হইতো, কিংবা 3 হইতো, তখন সেটা মাইনাস হয়ে যেত। ঠিক আছে, তখন 3 - 5 হইতো, 5 হলে যা থাকবে সেটা হয়তো বা মাইনাস হয়ে যেত, তখন -2 হয়ে যেত। তো এভাবে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি তৈরি করে সেখান থেকে পদ সংখ্যা আমরা বের করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এটার 10তম পদ কত হবে এবার একটু আমাকে বলো। এটার 10তম পদ কত হবে? ওকে, এরপরে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে ফেলব। এটা 10তম পদ কত হবে? আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাসটা কিন্তু শেষ হয়ে আসছে, টপিকও আমাদের শেষ হয়ে আসছে। আমরা পদ সংখ্যা বের করা শিখছি, তারপর হচ্ছে আমরা পদের যোগফল বের করা শিখছি, টোটাল পদের যোগফল বের করা শিখছি, তারপর হচ্ছে আমরা একটা সংখ্যাকে বর্গ আকারে দেওয়া শিখছি, বানানো শিখছি, তারপর হচ্ছে আমরা
আমরা কিন্তু প্যাটার্ন কিভাবে দেখতে হয় একটা সংখ্যার মধ্যে, অনেকগুলো সংখ্যার মধ্যে মিল আছে কিনা সেটা আমরা দেখলাম, জ্যামিতিক প্যাটার্ন দেখলাম, ফিবোনাচি দেখলাম, প্যাসকেলের আমরা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজটা দেখলাম, অনেক কিছু, মৌলিক সংখ্যা দেখলাম, মৌলিক সংখ্যার কিভাবে, এখানে আমরা একটু গন্ডগোলও করলাম, মৌলিক সংখ্যার কিভাবে আমরা প্যাটার্নটা ফলো করতে পারি সেটা আমরা দেখলাম, বিজোড় সংখ্যার কিভাবে আমরা প্যাটার্ন বের করতে পারি। জোড় সংখ্যার প্যাটার্নের সূত্রটা হচ্ছে ক যোগ 1, এটাও একটা সূত্র আছে। তো এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, এটা আমি বলতে ভুলে গেছি, জোড় সংখ্যার যোগফলের ক্ষেত্রে এই সূত্রটা ফলো করে। সবার উত্তর সঠিক, 29 হবে। কিভাবে বের করলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছি, যেখানে 5 এবং এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 5 এবং 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 8 এবং 11-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। ওই যে সেম ভাবে আমরা বলে ফেলতে পারি 3 ক প্লাস 2 মাইনাস ক, 2 মাইনাস 3, দুঃখিত, 2 মাইনাস 3, তাহলে কত পেয়ে গেলাম, 3 ক মাইনাস 1। এই হচ্ছে আমাদের সূত্র। এখন 10তম পদ, তাহলে 3 ইন্টু 10 মাইনাস 1 সমান হচ্ছে 30 মাইনাস 1 29। তাহলে 10তম পদে থাকবে হচ্ছে 29 সংখ্যাটা, 10তম পদে থাকবে হচ্ছে 29 সংখ্যাটা। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়ে গেছে আশা করি? আচ্ছা, লাস্টের একটা আমরা দেখি, লাস্ট যেটা বললাম, যেটাও তোমাদের আছে বইতে, এই টপিকটাও আছে, আরও অনেকগুলো, 2-1টা টপিক আছে, অনেকগুলো না, আর মনে হয় 1টা কি 2টা টপিক আছে, যেমন হচ্ছে বর্গে 4 ক্রমের বর্গ, ওটা অনেক রকমের নিয়ম ফলো করে, 3 ক্রমের বর্গ আছে, 5 ক্রমের বর্গ আছে, তো এগুলো এক একটা এক এক ধরনের নিয়ম ফলো করে। সেটাও নিশ্চয়ই তোমরা চাইলে, এটাও আমরা শিখিয়েছি ক্লাসে, এটা চাইলে কিন্তু তোমরা আশা করি পারবা, কারণ এটা বইতেই দেওয়া আছে কিভাবে ক্রম বের করতে হয়। চাইলে আমরা সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাতে পারি, 5 ক্রমের কিভাবে বের করতে হয়, 4 ক্রমে কিভাবে বের করতে হয়। তো দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট মানে কি? 2 অঙ্ক বিশিষ্ট মানে হচ্ছে এটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, এটা না নিয়ে এটা কনফিউজ হবে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় মানে কি? এককের ঘর দশকে আসলে, দশকের ঘর এককে গেলে তাদেরকে যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, তাকে কোন সংখ্যা দিয়ে সবসময় ভাগ করা যায়? এই যোগফলটাকে সবসময় এই সংখ্যাগুলোর মাঝখানে একটা সংখ্যা দিয়ে সবসময় ভাগ করা যাবে। সেটা কত হবে বলো তো? 2 অঙ্কের যে কোনো সংখ্যা, 2 অঙ্কের কি বলেছে, 2 অঙ্কের যে কোনো সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় মানে কি? একক, এটা আছে কিসে? এককে, এটা আছে কিসে? দশকে। স্থান বিনিময় করলে মানে কি? দশকেরটা এককে যাবে, এককেরটা দশকে যাবে। এবার তাদেরকে যোগ করলে সব সময় এই 11 দিয়ে ভাগ করা যাবে। এবার সেটা তুমি যে কোনো সংখ্যা নাও, ধরো 5 9 নিলাম, 9 5 নিলাম, তাহলে যোগ করলে কত আসতেছে? 4। এটা হবে 15 আই থিঙ্ক। দেখো তো 100 এটা কি ভাগ করা যায় কিনা? আমি তো এটা দিয়ে দিলাম। ভাগ করা যায়। তাকে তুমি যদি ভাগ করো 11 দিয়ে, সেটা পাবা হচ্ছে 14। তারপর তুমি যদি ধরো হচ্ছে 13 নিলা, এটাকে ভাগ করলে, এটাকে দেখো, এটাকেও 11 দিয়ে ভাগ করা যায়, সেটা হচ্ছে 4। এভাবে যে কোনো 2 অঙ্কের সংখ্যা তুমি যদি নাও, তার যদি স্থান বিনিময় করো, তাদেরকে যদি যোগ করো, সেই যোগফলটাকে সবসময় 11 দিয়ে ভাগ করা যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। আজকের ক্লাসটার একদম লাস্টে একটা সিকিউ দেখায়, একদম সব কিছু মিলায় এই সিকিউটা তোমরা চাইলে প্র্যাকটিস করে নিতে পারো। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না।
আজকে ক্লাসটা আশা করি পুরো তোমাদের যে টপিক আছে যা যা আছে, যে এখানে দেখো একটা কিন্তু আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি। এখানে আমরা দেখতে পারি যে এরা কোনো প্যাটার্ন ফলো করতেছি কি না, সেজন্য আমরা এর পরের সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে দেখতে পারি। তারপর হচ্ছে এদের মধ্যে কোনো কমন জিনিস আছে কিনা, এরা আসলে মৌলিক সংখ্যা কিনা সেটাও আমরা দেখতে পারি, এটা কি জোড় সংখ্যা কিনা সেটা দেখতে পারি, বিজোড় সংখ্যা কিনা সেটা দেখতে পারি। এভাবে হচ্ছে আমরা আগে প্রথমে এই ধরনের প্যাটার্ন, একটা অনেকগুলো সংখ্যা থাকলে তার মধ্যে আমরা ধারাটাকে আমরা আগে কি করব, বিশ্লেষণ করে দেখব। বিশ্লেষণ করার পরে আমরা এখান থেকে এই যে এখানে বলেছে দুটি সংখ্যার বর্গে আকারে আমরা চাইলে প্রকাশ করে ফেলতে পারি 29টাকে আমরা দুটি সংখ্যার বর্গের 29-এর সব থেকে ছোটো সংখ্যাটা কি, 29-এর সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 25, 5 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার দিয়ে আমরা 29টাকে প্রকাশ করতে পারি, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সেমভাবে 37টাকেও দুটি সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যাবে। তারপর বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। 4টি সংখ্যা নির্ণয় করার জন্য আমরা আগে এটাকে কি করতে পারি, পদ সংখ্যার একটা বীজগাণিতিক সূত্র সূত্র তৈরি করতে পারি। বীজগাণিতিক সূত্র তৈরি করে সেখান থেকে এর পরবর্তী পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ, প্রত্যেকটা পদ আমরা সেখান থেকে বের করে নিতে পারি। তারপরে কি করতে পারি, এর বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার, তার মানে পদ সংখ্যা কয়টা, 50টা। 50টা হচ্ছে কি পদ সংখ্যা। সে পদ সংখ্যা থেকে আমরা ওই যে আমরা বলেছি যে সমান্তর ধারা হলে সেটা একটা সূত্র আছে, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, সেই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই 50টা সংখ্যার এই ধারার থেকে আমরা একটা 50টা সংখ্যার যোগফল আমরা বের করে নিতে পারি। তো এই হচ্ছে আজকে টোটাল ক্লাসটা। আজকে আমরা আশা করি ক্লাসটা এনজয় করেছি। হ্যাঁ, অনেকগুলো টপিক হওয়ার কারণে হয়তো বা মনে হচ্ছে যে কত কিছু পড়লাম, কিন্তু তুমি যদি দেখো পুরো চ্যাপ্টারটাই কিন্তু আমাদের রিভাইজ হয়ে গেল। তো দেখা হবে আশা করছি তোমাদের সাথে মেন ক্লাসে। সেখানে এতগুলো টপিক একসাথে পড়ানো হবে না, সেখানে বাছাই করে কিছু টপিক আস্তে আস্তে করে অনেক বিশ্লেষণ করে বোঝানো হবে। আশা করি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, শুভরাত্রি। অনেকক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। আচ্ছা, সবাইকে শুভরাত্রি। ফেসবুকে কারা কারা আছে আমরা একটু তাদের সাথেও বিদায় নিয়ে নিই। ফেসবুকে কারা কারা আছি, বাই সিমরান, বাই পাখি খাতুন, ভালো থেকো সবাই। মুক্তা আক্তার সাথে আছে, সৈয়দা রাবেয়া, তারপর হচ্ছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, অনেকগুলো টপিক ছিল, পুরো অধ্যায়টা আমি আসলে কভার করতে চেয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসে জয়েন করো এবং একটু মনোযোগ ধরে রাখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করছি ক্লাসে। খুব ভালো থেকো, শুভরাত্রি সবাইকে।